আপনার মাঝে কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? আপনাকে এত করে বলতেছি আমি একজনকে ভালোবাসি, পরিবারের চাপে আপনাকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি, তারপরও কেন আপনি আমার উপর জোর করতেছেন? আমি তোকে বিয়ে করেছি আমার শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য, এর থেকে বেশি কিছু না। আর তুই অন্য একজনকে ভালোবাসিস, তাহলে আমাকে বিয়ে করলি কিসের জন্য? আমি কখনো কল্পনাও করতে পারিনি আপনি মানুষটা এত পশুর মতো আচরণ করবেন আমার সাথে। আহা সোনা গো আমার, তাতে কি হবে? আমার কিচ্ছু হবে না। আমার শুধু প্রয়োজন তোর শরীর, আর কিছু না। তুই কাকে ভালোবাসিস সেটা দেখার সময় আমার নেই। আমি জঘন্যতম মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো জঘন্যতম পশুর সমতুল্য মানুষ আমি কখনো দেখিনি। কারণ আপনাকে আমি এত করে বলতেছি আমি পরিবারের চাপে পড়ে আপনাকে বিয়ে করেছি, আপনি আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ভোগ করবেন? তোর এত কথা শোনার আমার সময় আছে বল? আমি তোকে বিয়ে করেছি কিসের জন্য? তোর কথা শোনার জন্য, নাকি আমার কথা তুই শুনবি? কোনটা? আমি কত দেখেছি যে ভালোবাসার মানুষকে পেতে অনেকেই সাহায্য করে, আপনি আমাকে একটু সাহায্য করবেন, তাহলেই তো হয়ে যায়। আপনি কেন এরকম করতেছেন আমার সাথে? আমি এত দয়ালু মনের মানুষ না। আর এখন কোনো কথা বলবি না। আর আমি যেটা করব, তোর ইচ্ছা হলে তুই আমাকে রেসপন্স করবি, না হলে নাই। প্লিজ, আমি যেটা করতে বলবো সেটাই করবি। আপনাকে হাত জোর করে বলতেছি, আমি এর জন্য মোটেও প্রস্তুত না। আপনি আমাকে সময় দেন প্লিজ, আমি এটা সহ্য করতে পারবো না। সেটা তুই বিয়ের আগে কেন ভেবে দেখিসনি? বিয়ের পরে তো আমি এত নাটক দেখতে চাচ্ছি না। তোর নাটক তোর কাছে রেখে দে। আমার চাহিদা আমাকে মেটানোর জন্য তুই বাধা প্রদান করবি না। প্লিজ আপনার হাতে পায়ে ধরি, আমি বলতেছি আমাকে ছেড়ে দেন। আমি সত্যিই অন্যজনকে মন থেকে ভালোবাসি, আপনাকে আমি কখনোই গ্রহণ করে নিতে পারবো না। তুই কি বলিস তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। তুই আমাকে ভালোবাসিস কি বাসিস না, আবার তুই কাকে ভালোবাসিস এটা আমার দেখার সময় নেই। আমার যেটা প্রয়োজন আমি সেটা এখন নিতে চাচ্ছি। আপনি একটু বোঝার চেষ্টা করেন আমাকে, প্লিজ ছেড়ে দেন। এরকম ভাবে আমাকে ব্যবহার করবেন না প্লিজ। আশিক প্রিয়াঙ্কার মুখ চেপে ধরলো হাত দিয়ে। প্রিয়াঙ্কা আর কোনো কথা বলতে পারলো না। প্রিয়াঙ্কা একদম অসহায়ের মতো আশিকের দিকে তাকিয়ে রইল, কিন্তু আশিক তো হায়নার মতো প্রিয়াঙ্কার ঠোঁটে নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল। প্রিয়াঙ্কা ছটফট করতে লাগলো, কিন্তু তাতে আশিকের কোনো কিছু যায় আসে না। আশিক হচ্ছে বড়লোক বাপের একমাত্র সন্তান। আশিক বিয়েটা করতে চায়নি, তার আব্বু আম্মু জোরাজুরিতে বিয়েটা করেছে সে। আর প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের একটা সহজ সরল মেয়ে, আর একজনকে মনে প্রাণে ভালোবাসতো। তার নাম হচ্ছে মাহিন। প্রিয়াঙ্কা আর মাহিনের সম্পর্ক ছিল দীর্ঘ 2 বছরের। এই 2 বছরের মধ্যে মাহিন প্রিয়াঙ্কাকে একবারের জন্য স্পর্শ করেনি। তাদের ভালোবাসাটা ছিল পবিত্র। ভালোবাসা প্রিয়াঙ্কা কখনো মাহিনকে এভাবে হারিয়ে ফেলবে এটা আশা করেনি। প্রিয়াঙ্কার মনে হচ্ছে তার আজকের দুনিয়ার সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। সে কখনো কল্পনা করেনি যে সে মাহিনকে ছাড়া অন্য কারো হয়ে যাবে এক রাতের মধ্যেই। তারপর আশিক প্রিয়াঙ্কাকে ইচ্ছে মতো ব্যবহার করতে লাগলো। প্রিয়াঙ্কা বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আশিকের শক্তির সাথে তার শক্তি কিছুই না। তাই আশিকের সাথে কোনো শক্তিতে পেরে উঠছে না প্রিয়াঙ্কা। শেষ পর্যন্ত অসহায় হয়ে আশিকের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। চোখ দিয়ে নোনা জল ছেড়ে দিল প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা অসহায় তার পরিবারের কাছে, আর এরকম একটা মানুষের কাছে। সে নিতান্তই অসহায়। তার যে ব্যবহার, আচরণ, প্রিয়াঙ্কা কখনোই এখানে ভালো থাকতে পারবে না। তার যেটা সুখের দিন ছিল সেটা হয়তো আজকে রাতের পর থেকে শেষ হয়ে যাচ্ছে। কারণ এখন থেকে তাকে শুধু একটা ভোগ্যপণ্য হয়ে থাকতে হবে আশিকের কথা, যেটা বোঝা গেল। অনেক হয়েছে। আর ন্যাকামি কান্না করে এভাবে আমার মুড নষ্ট করার কোনো মানে হয় না। এখন যা শুয়ে পড়। প্রিয়াঙ্কা কি বলবে, কোনো কিছু বলার ভাষা তার খুঁজে পাচ্ছে না সে। এখন নিতান্তই একটা ভোগ্যপণ্য, তাছাড়া তো কিছুই না। আর বিয়ে নামে যে মিথ্যে সম্পর্কটা হলো তাদের মধ্যে, সেটা শুধু একটা মাধ্যম যেখানে ভালোবাসা থাকতে পারে না। সেখানে দুটো মানুষের মিলন ধর্ষণ ছাড়া আর কিছুই হতে পারে না। প্রিয়াঙ্কা কান্না করতে করতে এক সাইডে শুয়ে পড়ল। তার জীবনে কি থেকে কি হয়ে গেল সে শুধু ভাবছে বিষয়টা নিয়ে। তার সাথে আজকে কি হয়ে গেল, এক নিমিষের মধ্যেই তার জীবনটা একদম পরিবর্তন হয়ে গেল। কান্না করতে করতে প্রিয়াঙ্কা কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। আর এদিকে আশিক তো আগেই ঘুমিয়ে পড়েছে। সকালে যখন প্রিয়াঙ্কার ঘুম ভাঙলো তখন পেছন ফিরে তাকিয়ে দেখে আশিক শুয়ে আছে। কালকে ভালো করে আশিককে দেখা হয়নি প্রিয়াঙ্কার। আশিক দেখতে বেশ সুদর্শন, যে কোনো মেয়ে তাকে দেখলে পছন্দ করবে, কিন্তু তার আচরণগুলো দেখলে যে কোনো মেয়ে তাকে ঘৃণা করবে, এটাই স্বাভাবিক।
তারপর প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে গোসলটা সেরে নিল। তারপর সে সুন্দর মতো একটা পোশাক পরিধান করলো। নতুন বউ বলে কথা, আমাদের মাঝে যেটা সম্পর্ক আছে সেটাই থাকবে, কিন্তু বাহিরে এটা বুঝতে দিবা না তুমি। হঠাৎ আশিকের মুখ থেকে এইরকম কথা শুনে প্রিয়াঙ্কা একদম আকাশ থেকে পড়ল। মনে হচ্ছে আশিক তার সাথে এত ভালোভাবে কথা বলছে, এটা ভাবা যায়? প্রিয়াঙ্কা মাথা নিচু করে রইল, কোনো জবাব দিচ্ছে না আশিকের কথার। কি বলেছি মাথায় ঢুকেছে নাকি আরো ভালো করে বুঝিয়ে দিতে হবে কোনটা? আচ্ছা, আমি চেষ্টা করব, কিন্তু আপনি মোটেও ভালো কাজ করেননি কালকে আমার সাথে। কারো আবেগ দেখার সময় নেই আমার, যেটা বলেছি সেটাই করবে। এর থেকে বেশি বোঝার চেষ্টা করলে কিন্তু তোর কপালে খারাপ কিছুই হবে। আপনি যেটা বলবেন সেটাই করব। আর আমার কোনো কথার মূল্য থাকবে না কেন? আমার স্বাধীনতা বলতে কিছু নেই। তোর সাথে এত তর্ক করার সময় আমার নেই। আমি যেটা বলেছি তুই সেটাই করবি। আর যদি বেশি বোঝার চেষ্টা করিস তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি কি এটা ধরে নিতে পারি আমি শুধু এইখানে একটা মূর্তি বা রোবট, আর আপনি তার পরিচালনা করবেন? আপনি যেটা বলবেন আমি সেটাই করব, এরকম কিছু? আরে শালি, তোকে এত কথা বলতে বলেছি, তুই এত কথা বলতেছিস কিসের জন্য? আমার সাথে আর তর্ক করার ক্ষমতা হয় কি করে তোর? প্রিয়াঙ্কা কোনো কিছু বলার সাহস পেল না আশিকের রাগ দেখে, কারণ প্রিয়াঙ্কা এখন ভালোভাবে বুঝতে পেরেছে যে তার এখানে কোনো মূল্য নেই। সে যেটা বলবে তাকে সেটাই মেনে চলতে হবে, তা না হলে যে তার কপালে সত্যিই দুঃখ আছে, এখন আশিকের দিকে তাকালেই সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। প্রিয়াঙ্কা কোনো কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে রইল, আর সেটা দেখে আশিক কোনো পাত্তা না দিয়ে রুম থেকে বেরিয়ে চলে আসলো। প্রিয়াঙ্কা মনে মনে মাহিনের কথা চিন্তা করতে লাগলো। সে কি করছে? বিয়ের কথা কি শুনেছে? বিয়ের কথা শোনার পর তার কি অবস্থা হয়েছে সেটা ভাবতেই প্রিয়াঙ্কার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। তুই নতুন বউ এই বাসার, আর তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস, বাইরে যাবি কে শুনি? আবার হঠাৎ করে আশিকের কণ্ঠ শুনতে পেয়ে প্রিয়াঙ্কা আঁতকে উঠল। আবার কি জানি কি হয়। প্রিয়াঙ্কা কোনো কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে আশিকের সামনে দিয়ে বাইরে চলে আসলো। আর আশিক সেটা দেখে প্রিয়াঙ্কার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল, কারণ প্রিয়াঙ্কার মাথায় কাপড় দেওয়া নেই। এটা তোর বাপের বাড়ি না যে যেভাবে খুশি সেভাবে চলবি। এখন তোকে এই বাড়ির নিয়মে চলতে হবে। আমি একবারও বলিনি যে আমি আমার বাপের বাসায় আছি। আর আপনাদের বাসার নিয়ম আমাকে কি একবার আপনি বলেছেন যে আমি জানবো? আজব ব্যাপার। তুই এই বাড়ির পুত্রবধূর একমাত্র পুত্রবধূ। এখন তুই কাকে ভালোবাসিস সেটা তো দেখার সময় আমার নেই, কে কি ভাবতেছে সেটাও দেখার আমার সময় নেই। কিন্তু এখন তুই এই বাড়ির একমাত্র পুত্রবধূ, এটা মাথায় রাখবি। হিসাব করে চলাফেরা করবি, না হলে কিন্তু। আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন কেন সব সময়? বুঝি না। আমি তো আপনার সাথে কোনো ধরনের বাজে কথা বলি না বা বাজে ব্যবহার দেখাই না, তাহলে আপনি কেন আমাকে এইভাবে অপমান করেন? অপমানের দেখছস কি? মাত্র শুরু, আরও কত কি হবে। এখন তোর সাথে এত তর্ক করার আমার ইচ্ছা নেই। তুই বাইরে যা, আর যেটা বলেছি সেটা মাথায় রাখবি। প্রিয়াঙ্কা কোনো কথা না বলে চুপচাপ সবকিছু ঠিকঠাক করে নিয়ে নিচে নেমে আসলো। নিচে নেমে এসে দেখে আশিকের আম্মু বসে আছে। আশিকের আম্মু প্রিয়াঙ্কাকে দেখে তাড়াতাড়ি উঠে প্রিয়াঙ্কার কাছে চলে আসলো। তারপর পাড়া প্রতিবেশীদের সাথে প্রিয়াঙ্কার পরিচয় করিয়ে দিল। সবাই প্রিয়াঙ্কার গুণগান করে যে যার মতো করে চলে গেলেন। তারপর আশিকের আম্মু প্রিয়াঙ্কার সাথে করে নিয়ে এক জায়গায় বসে পড়লেন। প্রিয়াঙ্কার মনে হচ্ছে আশিকের আম্মুর ব্যবহার অনেক ভালো, কারণ তার কথাবার্তা, তার আচরণে দেখেই বোঝা যাচ্ছে। কালকে তো অনেক ঝামেলা ছিল, যার জন্য তোমার সাথে ভালো মতো কথাই বলতে পারলাম না। অনেক ঝামেলাই ছিলাম, আত্মীয় স্বজন ছিল, সবার সাথে কথা বলতে হয়েছিল, তাই তোমাকে সময় দিতে পারিনি। এটা কোনো সমস্যা হলো? এটা স্বাভাবিক ব্যাপার। আপনি একটু ঝামেলায় থাকতে পারেন, বিয়ে বাড়ি বলে কথা। তুমি আমাকে আপনি করে সম্বোধন করতেছো কিসের জন্য? তুমি বলবা, আর আমাকে এখন থেকে আম্মু বলে সম্বোধন করবা। আচ্ছা, তাহলে সমস্যা নেই, আমি আম্মু বলে সম্বোধন করব। আর এখন তো আমাকে কিছু কাজ করতে হবে, রান্নাঘরটা দেখিয়ে দিন। তুমি এইসব কি আবোল তাবোল কথা বলতেছো? তুমি কিসের জন্য রান্না করতে যাবে? আর তুমি আজকে এবারের নতুন বউ। আরে আম্মু, নতুন বউ হয়েছি তো কি হয়েছে, সেই জন্য কি কাজ করব না? এটা কোনো কথা? আপনি আমাকে শুধু রান্নাঘরটা দেখিয়ে দেন, আমি সবার জন্য নাস্তা রেডি করতেছি। তুমি বললেই তো আর হবে না। তুমি এখন চুপচাপ বসো, আমার সাথে গল্প করো। সবাই কাজ করবে এখন। সকালের নাস্তা অলরেডি তৈরি করা শেষ হয়ে গিয়েছে, আর একটু পরেই তোমার বাসা থেকে লোকজন আসবে। আচ্ছা আম্মু,
একটা কথা জিজ্ঞেস করি, যদি মনে কিছু না করেন তাহলে। আমি ভালো করেই জানি তুমি আমাকে কি জিজ্ঞাসা করতে চাচ্ছ। আমার ছেলের ব্যাপারে, তাই তো? আসলে হ্যাঁ, আপনার ছেলের ব্যাপারে আমার কিছু জানার ছিল। এরকম ব্যবহার করতেছে কিসের জন্য আমার সাথে, আমি বুঝলাম না। পরে ধীরে ধীরে সবকিছু জানতে পারবে। নতুন এসেছো, নতুন একটা পরিবেশ, তাই হয়তো তোমার কাছে কোনো কেমন লাগে। আচ্ছা তাহলে এখন আমি একটু রুমে যাচ্ছি। আমার কেমন জানি খারাপ লাগতেছে। বাইরে হঠাৎ করে নতুন পরিবেশে এসেছি। আচ্ছা, তুমি তাহলে রুমে যাও। আমি একটু পরেই সবাইকে ডেকে নিচে নিয়ে আসব। তখন তুমি আমার সহ সবার সাথে গল্প করবে, তোমার ভালো লাগবে। প্রিয়াঙ্কা সেখানে কোনো প্রকার কথা বলল না। আর প্রিয়াঙ্কার মন কেমন যেন আনচান আনচান করছে মাহিনের জন্য। প্রিয়াঙ্কা শুধু মাহিনের কথাই ভাবছে। তার কোনো কিছু ভালো লাগছে না। সবার সাথে কথা বলছে ঠিক আছে, কিন্তু তার মনের ভেতর কি চলছে সেটা শুধু সে নিজেই বুঝতে পারছে। প্রিয়াঙ্কার মনের অবস্থা প্রিয়াঙ্কা কাউকে বুঝতে দিচ্ছে না। সবার সাথে সুন্দর করে হাসি খুশিভাবেই কথা বলার চেষ্টা করছে, কিন্তু তার মনের ভেতর তোলপাড় চলছে, সেটা একাই বুঝতে পারছে। প্রিয়াঙ্কা রুমে গিয়ে দেখে আশিক বিছানার উপর শুয়ে আছে আর ফোনে কার সাথে যেন কথা বলছে। প্রিয়াঙ্কা রুমে এসেছে দেখে আশিক হঠাৎ যে কিরকম একটা কাণ্ড করে বসলো সেটা প্রিয়াঙ্কার কল্পনার বাইরে ছিল। প্রিয়াঙ্কা কখনো কল্পনা করতে পারেনি হঠাৎ করে এইভাবে আক্রমণ করবে আশিক। প্লিজ এরকম করবেন না, আমি এটার জন্য মোটেও প্রস্তুত না। আপনি আমাকে ছেড়ে দেন। সেটা দেখার সময় আমার আছে নাকি? আমার যেটা প্রয়োজন আমি সেটা নিয়ে নেব। এখন তোর সেটা পছন্দ হলো কি হলো না, বা তোর ইচ্ছা থাকলেও কি থাকলো না, সেটা দেখার সময় আমার নেই। না, আপনি আমার সাথে এরকম করতে পারেন না। সব সময় জোর জবরদস্তি করতে পারেন না। আমারও একটা ইচ্ছা বলে কিছু আছে, স্বাধীনতা বলতে তো আমারও কিছু একটা আছে। তুই যখন থেকে আমাকে বিয়ে করেছিস তখন থেকে তোর স্বাধীনতা বলতে কিছু নেই, তোর ইচ্ছা বলতে কিছু নেই। আপনি যে এরকম একটা পশুর সমান মন নিয়ে চলাফেরা করেন আমি কখনো বুঝতে পারিনি। সেটা দেখার সময় আমার নেই। এখন চুপচাপ যেটা করতেছি করতে দে, না হলে কিন্তু ভালো হবে না। একটু যদি ডিস্টার্ব করিস তাহলে কিন্তু। প্রিয়াঙ্কা আর কোনো কথা বলার সুযোগ পেল না। আশিক তার ঠোঁট দুটো দিয়ে প্রিয়াঙ্কার ঠোঁট দুটো আঁকড়ে ধরল। প্রিয়াঙ্কা যতই নড়ানচড়া করছে আশিক ততই প্রিয়াঙ্কাকে কষ্ট দিচ্ছে। প্রিয়াঙ্কার অনেক খারাপ লাগছে, কি করবে ভেবে পাচ্ছে না। তাই সে বাধ্য হয়ে আশিকের ঠোঁটে কামড় বসিয়ে দিল। যেই প্রিয়াঙ্কা আশিকের ঠোঁটে কামড় বসিয়েছে আশিকের রাগ মনে হয় তেলে বেগুনে জ্বলে উঠল। আশিক প্রিয়াঙ্কাকে কোলে তুলে নিয়ে বিছানার উপর অনেক জোরে আছাড় মারল, যার কারণে প্রিয়াঙ্কা অনেক ব্যথা পেল কোমরে। আশিকের এইরকম হায়নার মতো রূপ দেখে প্রিয়াঙ্কা একদম চুপ হয়ে গেল। সে আর কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করার সাহস পেল না। প্রিয়াঙ্কা একদম চুপ হয়ে গেল, নিশ্চুপ যাকে বলে। কোনো কিছু বললও না, একটু নড়াচড়াও করলো না, একদমই নিশ্চুপ। মনে হয় যেন দেহে প্রাণ আছে, কিন্তু মনে হচ্ছে দেহে প্রাণ আছে কিন্তু দেহটা মরা। আশিক যেভাবে খুশি সেভাবেই উপভোগ করছে, আনন্দ নিচ্ছে। প্রিয়াঙ্কা চুপচাপ নীরবে কান্না করে যাচ্ছে, কোনো কথা বলছে না। যেখানে সে বৈধ দর্শন হচ্ছে, বৈধ দর্শন বলছি কারণ তাদের তো বিয়ে হয়ে গেছে তাই। বেশ কিছুক্ষণ পর আশিক প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়ে বালিশের উপর মাথা রেখে প্রিয়াঙ্কাকে বুকে টেনে নিল। সেটা দেখে প্রিয়াঙ্কা অবাক হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে রইল আশিকের দিকে কিছুক্ষণ। আমাকে রাগ দেখিয়ে কোনো লাভ হবে না। আমার যখন যেটা খুশি আমি সেটাই করব। কারো রাগ দেখার সময় বা কারো মান অভিমান দেখার সময় আমার নেই, সেটা আগেই বলে রাখছি। আমি কোনো পশুর উপর রাগ দেখাতে চাই না, যে পশুর মতো সবসময় আচরণ করে তার সাথে আমি কোনো প্রকার কথা বলতে চাই না। তাতে আমার কিছু আসে যায় না। তুই আমার সাথে কথা বলবি কি বলবি না সেটা আমার দেখার সময় আছে নাকি? আমার যেটা খুশি আমি সেটাই করব। একদিন আপনার এই অহংকার থাকবে না, মনে রাখবেন কথাটা। সেদিন আপনি অনেক কান্না করবেন, অনেক, যেটা বলার বাহিরে। আর সেদিন আপনার পাশে কেউ থাকবে না। সেই দিনটার অপেক্ষায় আমি আছি। কবে সেই দিন আসবে আমি সেটার জন্য খুব আকুল আগ্রহে অপেক্ষা করতেছি। আমি চাই সেই দিন আমার জীবনে আসুক। মুখ দিয়ে কথাটা যতটা বলা সহজ বা মনে করতেছেন বিষয়টা যত সহজ, যখন বাস্তবতার সম্মুখীন হবেন তখন বুঝতে পারবেন। তোকে এত জ্ঞান দিতে হবে না, চুপচাপ তুই তোর মতো গিয়ে কাজ কর, যা। আর আমার সামনে তোকে থাকতে হবে না। প্রিয়াঙ্কা আশিককে কি আর বলবে, যেখানে সে একটা ভোগ্যপূর্ণ, তার সাথে কথা বলা গুরুত্বহীন ছাড়া কিছুই না। যার কাছে তার কোনো ছিটে ফোটার গুরুত্ব নেই, তার সাথে কথা বলেই বা কী লাভ? এখানে যে তাকে থাকতেই হবে, এখান থেকে বাসায় যেতে পারবে না, কারণ
বিয়ের পর তার মা বাবা বলে দিয়েছে তাকে আর বাসায় নিয়ে যাবে না, কারণ সে নাকি কলঙ্ক তাদের। এটা প্রিয়াঙ্কার আব্বু আম্মু মনে করেন। তাই প্রিয়াঙ্কার যতই কষ্ট হোক না কেন তাকে এখানে থাকতে হবে। সে চাইলেও তার বাসায় যেতে পারছে না, ইচ্ছা থাকা সত্ত্বেও তার বাসায় যাইতে পারবে না সে। যদি সে এখানে মরেও যায় তাহলে তাকে এখানেই মাটি চাপা দেওয়া হবে, তারপরও তাকে বাসায় নেওয়া যাওয়া যাবে না। প্রিয়াঙ্কা চুপচাপ বিছানা থেকে উঠে গিয়ে সোফায় শুয়ে পড়লো। আর এদিকে আশিক বিছানায় শুয়ে ঘুমে তাকে আর দেখে কে। আর প্রিয়াঙ্কা কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। আম্মু, ভাবি কোথায়? এখনো তো দেখলাম না ভাবিকে। সেই গত রাতে দেখেছি, তারপর থেকে তো এখনো দেখলামই না। কি জানি, সকালে একটু এসেছিল, হয়তো ঘুমাচ্ছে। তুই দেখতে পারিস না? আমাকে জ্বালাচ্ছিস কিসের জন্য? দেখতেছিস না আমি কাজ করতেছি? তোমার একটা খাটাস ছেলে আছে না, সে তো আমাকে দেখলে কত কি বলবে, তার জন্য তার সামনে এখন যাইতে চাচ্ছি না। যখন যাই তার পড়াশোনার খবর চলে আর বলে পড়াশোনা কেমন চলতেছে। এসব শুনতে কি ভালো লাগে সবসময় বলো? সেটা তো তোর ভালোর জন্যই বলে, তাই না? তোর খারাপ তো চায় না সে, তোর ভবিষ্যৎ ভালো চাই বলেই তোকে একটু শাসন করে। সেটা তোর যদি না ভালো লাগে তাহলে তো তোকে বাসায় রাখা যাবে না, তাহলে বোর্ডিং স্কুলে রেখে আসতে হবে। তুমিও তাহলে স্বার্থপরের মতো কথা বলতেছো। ভাইয়া কথা বলে, তুমিও এই কথা বলো। থাকবো না আমি বাসায়, আমি চলে যাবো বোর্ডিং স্কুলে। দেখবো কেমনে থাকো তুমি একা বাসায়। আমিও তো সেটাই চাচ্ছি, তুই চলে যা। এখন আমার একটা মেয়ে নিয়ে এসেছি, বুঝতে পারছিস? তোর ভাবিকে আমি মেয়ে বানিয়ে নিয়েছি, তার সাথে গল্প করে থাকবো। তুই বোর্ডিং স্কুলে চলে যা, পড়াশোনা ভালো করে কর। বুঝতে পেরেছি, আমাকে কেউ ভালোবাসে না। দেখি নতুন যে মেহমান এসেছে সে কতটা আমাকে ভালোবাসে। সে যদি আমাকে একটু ভালো না বাসে তাহলে আমি সত্যি সত্যি চলে যাব, থাকবো না, অনেক দূরে চলে যাব। একটা কথা মাথায় রাখবি, সবসময় তার সাথে ভালো ব্যবহার করবি, ভালোভাবে কথা বলবি, একদম দুষ্টুমি করবি না তার সাথে, তাহলে কিন্তু আশিক পিটাবে। আমি তোমার ছেলেকে ভয় পাই নাকি? সে যদি আমার সাথে খারাপ ব্যবহার করেছে এরপর থেকে, তাহলে আমিও তার প্রতিবাদ করে দেখিয়ে দিব, দেখে নিও। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। এখন তুই আমার সাথে এত তর্ক করছিস, কি ব্যাপার? কি তোর কি কোনো কিছু লাগবে, নাকি এমনিতেই তর্ক করছিস? এখন কিচ্ছু লাগবে না, আমি শুধু আসলাম আমার সেই আধুনিক ভাবিটা কোথায় তার একটু চাঁদ মুখখানা দেখি। কালকে তো ভালোভাবে দেখতেই পাইনি ঘুমের জন্য। তাদের রুমে গিয়ে দেখতে পারিস, তার সাথে কথা বললে নিতে পারিস তো। আমি কিন্তু তোকে পরিচয় করিয়ে দেব না। নিজে থেকে যদি পরিচয় হতে পারিস তাহলে ভালো, আর না পারলে আমার কোনো কিছু করার নেই। আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, তুমি কি আসলে আমার মা নাকি অন্য কেউ? তুমি যেভাবে আমার সাথে মাঝে মাঝে আচরণ করো আমার অনেক হিংসা হয়। আমার ভাইয়ের সাথে আর তার সাথে কত ভালোভাবে আচরণ করো তুমি। ওরে হতচ্ছাড়া, এই বয়সে এই কথা মুখ দিয়ে বের হচ্ছে? না জানি বড় হলে আরো কত কথা বের হবে তোর মুখ থেকে। তুই এখন এখান থেকে চলে যা, আমার চোখের সামনে থেকে, আমার রাগ ওঠার আগেই। আচ্ছা, চলে যাচ্ছি, আর আসবো না তোমার সামনে। পরে আমাকে ডাকলে আসবো না, মনে রাখো আমার কথাটা, মাথায় রেখো। তুমি আমার চোখের সামনে থেকে না গেলে কিন্তু সত্যি সত্যি তোর পিটনি শুরু করিয়ে দেব। তুই এখন যা, তার সাথে পরিচয় হয়ে আয় আমার সাথে। তোর এত কথা কিসের? আচ্ছা, চলে যাচ্ছি। আর তোমার বকুনি না শুনি, আমার পড়াশোনা আছে। তোমার বকুনির সঙ্গে আমার পড়াশোনার মাথা থাকবে না, সবকিছু পেটে চলে যাবে তোমার জন্য। নীল আর সেখানে তার আম্মুর সাথে কোনো প্রকার তর্ক না করে চুপচাপ সেখান থেকে কেটে পড়লো। সে ভালো করেই জানে তার আম্মুকে যদি আরেকটু বেশি ডিস্টার্ব করে তাহলে তাকে এখন দৌড়ানি খাইতে হবে। দৌড়ানি খাওয়ার আগে সে এখান থেকে সরে পড়লে সেটাই ভালো হয়। নীল সেখান থেকে সরে গিয়ে উকি ঝুঁকি দিতে দিতে তার ভাইয়ের রুমের দিকে চলে আসলো। তার ভাইয়ের রুম মানে আশিকের রুমে। সে সহজেই প্রবেশ করতে পারে না, কারণ আশিক এতটাই রাগী যে তার রুমে কেউ সহজে প্রবেশ করতে চায় না। কাকে কি বলে ঝাড়ি দেয়, তার জন্য কেউ তার রুমে প্রবেশ করতে চায় না। আর নীল একদম তার রুমে যায় না, কারণ গেলেই এক গাদা কথা শুনতে হয়। নীল সেখানে গিয়ে দেখে ভেতর থেকে রুমের দরজা লক করে দেওয়া। তাই নীল এখন কি করবে ভেবে পাচ্ছে না, দরজা কড়া নাড়বে নাকি এখান থেকে চলে যাবে। কিন্তু নীলের কেমন জানি মনটা মানছে না, তার কেন জানি তার নতুন ভাবির সাথে কথা বলতে ইচ্ছে করছে। নীল এক প্রকার ভয়ভীতি দূর করে দরজা কড়া নাড়তে লাগলো। হঠাৎ করে দরজা এতবার কড়া নাড়ার ফলে প্রিয়াঙ্কার ঘুমটা ভেঙে গেল। সে উঠে দরজাটা খুলে দিয়ে দেখে সামনে একটা পিচ্চি ছেলে দাঁড়িয়ে আছে আর ড্যাব ড্যাব করে প্রিয়াঙ্কাকে দিকে তাকিয়ে আছে। কি হলো বাবু, কি হয়েছে বলবে? এভাবে যে দরজায় কড়া নাড়তেছো,
ব্যাপার কি, কোনো সমস্যা? আমার আবার কিসের সমস্যা থাকবে? এটা আমার বাড়ি, যেখানে খুশি সেখানে যাইতে পারি, আর কারো পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা, বুঝতে পারলাম আপনার বাড়ি যেখানে খুশি সেখানে যাইতে পারেন, কিন্তু দেখতে তো পারছেন ভেতর থেকে দরজা দেওয়া। তারপরও কেন আপনি আমাদের ডিস্টার্ব করতেছেন? এই মেয়ে, এত কথা বলো কিসের জন্য? সম্মান দিয়ে কথা বলো, রেসপেক্ট নেই, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই ব্যাপার, আপনি আমার সম্বন্ধে কি হন যে আপনাকে আমি রেসপেক্ট দিয়ে বলবো? এখান থেকে ভাগেন বলতেছি। এত বড় সাহস, আমার মুখের উপর তর্ক! এই আপনি কে? আপনাকে আমার বাসায় প্রবেশ করতে অধিকার কে দিয়েছে শুনি? আমি এই বাড়ির মালিক, এখন থেকে এই বাড়িটা আমার। আর আপনি কে? আপনি এখানে কিসের জন্য? ভাইয়া, ও ভাইয়া, এই মেয়েটা কে রে? তোর রুমে কি করে? আমাকে দেখ কি সব বলতেছে, উল্টা পাল্টা কথাবার্তা, আর তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, এখন বুঝতে পেরেছি মিস্টার। আপনাকে তাহলে, আপনি আমার দেবরজি। ভাইয়া যেমন তার ছোট ভাইও তেমন। কি বলতেছেন আপনি? ভাইয়া বিয়ে করলো কখন? আর আপনি কি বলতেছেন? আপনি ভাইয়ার বউ, মানে আমার ভাবি? আর তাহলে আমি জানি না এটা কেমনে সম্ভব। আপনি মিথ্যা বলতেছেন, এখন এখান থেকে বেরিয়ে যান। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে কালকে আমার কোলে কে ঘুমিয়ে এসেছিল জানি? ও তাহলে অন্য একজন হবে। আমি তাহলে ভুল দেখেছিলাম। ধুর, প্রাণটা আর করতে পারলাম না। শেষ পর্যন্ত চিনে নিয়েছেন তাহলে। আমি হচ্ছি এই বাড়ির ছোট মিয়া, আর আপনার একমাত্র দেবর। দেখতে তো ভারী মিষ্টি তুমি, কিন্তু এত দুষ্টুমি করো কিসের জন্য শুনি? আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, পরে ভালোভাবে দেখে চিনতে পেরেছি। এটা তো কি দেখলেন? এখনো সব কিছুই বাকি। আর আপনার নাকি একটা ছোট্ট বোন আছে শুনেছি, তার নাম্বারটা কি দেওয়া যাবে? আচ্ছা, এই ব্যাপার। তোমার বয়সটা যেন কত হবে? 10 থেকে 12, এর উপরে তো আর হবে না, তাই না? এই বয়সের কথা জিজ্ঞেস করতেছেন কিসের জন্য আমাকে? দেখে কি ছোট পিচ্ছি মনে হয়? আপনার তো সাহস কম না, আমার বয়স নিয়ে কটাক্ষ করতেছেন? আমি তোমার সাথে এত তর্ক করতে পারবো না। আমি তোমার ভাইয়াকে ঘুম থেকে জাগায় দিচ্ছি, তুমি তার সাথে তর্ক করো। আমার খেয়ে দিয়ে তো কাজ নেই তোমার সাথে তর্ক করে। তারাও দেখাচ্ছি মজা তোমাকে। আচ্ছা থাক, লাগবে না, আমি চলে যাচ্ছি। আমার সাথে কাউকে কথা বলতে হবে না। আমি দুষ্টুমি করি, তার জন্য আমাকে কেউ ভালোবাসে না। আমি কারোর সাথে কথা বলবো না। আমি এ বাসায় থাকবো না, বোর্ডিংয়ে চলে যাব। আমি তোমাকে সেটা বলেছি? তুমি এই বয়সে তুমি আমার ছোট বোনের কথা জিজ্ঞেস করতেছো? ভেবে দেখো তুমি বড় হলে কি করবে। শুধু একটু দুষ্টুমি করতেছিলাম, আর আপনি সেটা সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি একটু দুষ্টুমি করতেছিলাম, তার জন্য এরকম করবেন আমার সাথে? আহা সোনা বাবু আমার, রাগ করে না। আমিও তোমার সাথে একটু দুষ্টুমি করলাম, তোমার জন্য খারাপ লাগতেছিল। হঠাৎ করে দুষ্টুমি করতেছি তার কারণে। তুমি যখন আমার সাথে হঠাৎ করে দুষ্টুমি করতেছিলে আমারও খারাপ লাগতেছিল, তাই না? আচ্ছা তাহলে ঠিক আছে, আমি মেনে নিলাম এবারের মতো। এখন আমি চলে যাচ্ছি, একটু পর আবার এসে গল্প করব। এখন আমার খাটার বাড়িটা ঘুমাচ্ছে। এখন যদি বেশি কথা বলি, যদি ঘুম ভেঙে যায় তার আমার জন্য, তাহলে তো আমাকে কে কি বলবে। তুমিও তোমার ভাইকে এত ভয় পাও? তাহলে তোমাদের বাসায় কে তোমার ভাইকে ভয় পায় না সেটা আমাকে বলো তো। কারণ যাকে জিজ্ঞেস করতেছি সেই তোমার ভাইকে ভয় পায়, ব্যাপার কি? কই, আমি তো ভয় পাচ্ছি না, জাস্ট একটু ভয় পাই। আমি বেশি ভয় পাই না, সবাই তো অনেক ভয় পায়। আমি তো তাকে কত কি বলি। আচ্ছা, তাহলে তুমি এখন আমার সাথে এখানে থাকো, দেখি তোমার ভাইয়া কি বলে। আমি আছি। আমার সামনে তোমার ভাই তোমাকে কিছু বলতে পারবে না। তুমি আমার সাথে থাকো, আমার সাথে গল্প করো। সেটা তো কোনো ব্যাপার না, কিন্তু যখন ভাইয়া তোমাকে পিটানি শুরু করে দিবে, তখন তো আমি ভাইয়াকে মানা করবো বা দমিয়ে রাখতে পারবো না। আমার জন্য তুমি অযথা পিটানি খাইতে যাইবা কিসের জন্য? আমি তার থেকে চলে যাই, যখন ভাইয়া বাসায় থাকবে না তখন গল্প করব। এত ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। আমাকে তোমার কি মনে হয়? আমি আছি তো, আমার জন্য তুমি থাকতে পারবে না? আচ্ছা তাহলে চলো ভিতরে যাই। এভাবে বাইরে কথা বলা কি ঠিক? আমরা ভিতরে বসে গল্প করি। তোমার কিছু গল্প বলো যেগুলো শুনে আমার মজা লাগবে। প্রিয়াঙ্কা আর নীল দুজনেই রুমের ভেতর প্রবেশ করলো। রুমের ভেতর প্রবেশ করে দেখে আশিক এখনো ঘুমিয়ে আছে। তাই নীল বেশি জোরে কথা বলছে না, আস্তে আস্তে কথা বলছে। নীলের অবস্থা দেখে প্রিয়াঙ্কা মনে মনে কিছুক্ষণ হেসে নিল, কারণ প্রকাশ করলে তো নীল আবার মন খারাপ করবে, ছোট ছেলে। প্রিয়াঙ্কা নীলের সাথে কথা বলছে আর ঘরের যাবতীয় জিনিসগুলো গুছিয়ে রাখছে। সে এলোমেলো যে জিনিসগুলো আছে সেগুলো গুছিয়ে রাখছে সুন্দর করে। আর এদিকে নীলের সাথে গল্প করছে। নীলে অনেক মজা পাচ্ছে প্রিয়াঙ্কার সাথে এইভাবে কথা বলে, কারণ নীলের সাথে তেমনভাবে কেউ ভালো করে কথা বলে না। সব সময় যে কথা বলতে আসে পড়াশোনার কথাই বলে। একমাত্র প্রিয়াঙ্কাই এমন একজন ব্যক্তি যে নীলকে পড়াশোনা ছাড়া কথা বলছে। এই বিষয়টা নীলের খুব ভালো লাগছে। তাকে পড়াশোনার কথা বলে কেউ প্যারা দিচ্ছে না, কিন্তু একটা জিনিস ভেবে ভয় পাচ্ছে,
যদি আশিক এখন ঘুম থেকে উঠে আর নীলকে এখানে দেখে পড়াশোনার কথা তো জিজ্ঞেস করবে। যদি বলে সে এখানে অনেকক্ষণ ধরে আছে তাহলে তো তার আর বাঁচার উপায় নেই। কী জবাব দেবে সেটাই ভেবে ভয় পাচ্ছে নীল। কিরে নীল, তুই এখানে কিসের জন্য কি করতেছিস এখানে তুই? হঠাৎ করে আশিকের কণ্ঠ শুনতে পেয়ে নীল তো ভয়ে শেষ। এখন কি হবে সে লুকানোর সময়ও পেল না। হঠাৎ করে এরকম কথা শুনে আশিকের মুখ থেকে নীল থমকে দাঁড়িয়ে গেল। আর প্রিয়াঙ্কা একটু ভয় পেয়ে সেখানেই দাঁড়িয়ে গেল, কোনো কাজ করা বাদ দিয়ে। নীল ঘুরে আশিকের দিকে তাকিয়ে রইল চুপচাপ, কোনো কথা বলছে না। প্রিয়াঙ্কা শুধু আশিকের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কিছু বলছে না। কি হলো, কথা বলতেছিস না কিসের জন্য? আর তুই আমার রুমে কিসের জন্য? কি করিস এখানে? তোকে কি বলেছিলাম আমার রুমে এসে বসে থাকতে? এরকম ব্যবহার করতেছেন কেন? তাও আবার নিজের ছোট ভাইয়ের সাথে। আমার সাথে না হয় খুব খারাপ ব্যবহার করেন, আমি সেটা মেনে নিই, কিন্তু নিজের ছোট ভাইয়ের সাথে এরকম ব্যবহার করে কেউ? তুমি ওর হয়ে একদম ওকালতি করবে না এখানে, বুঝছো? আমি যেটা বলতেছি আমার ছোট ভাইকে বলেছি, তোমাকে বলতেছি না। তাই তুমি সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকো। আমি নীলকে এখানে নিয়ে এসেছি আর গল্প করতেছি আমি তার সাথে। নীল এই রুমে আসতে চাইনি, আমি তাকে নিয়ে এসেছি। কোনো সমস্যা তোমার? আর তুমি কি কথা বলছিলে মনে করে দেখো। আচ্ছা, তাহলে সেটা মেনে চলার জন্য তোমাকে ধন্যবাদ। কারণ আচ্ছা, বাদ দিলাম এসব কথা এখন। নীল, তুমি এখান থেকে চলে যাও। তোমার পড়াশোনার কি খবর? আজকে যাব তোমার রুমে। এই তো ভাইয়া, অনেক ভালোই চলতেছে, সব কিছু কমপ্লিট। আমি এমনিতেই এখানে আসলাম। আর ভাবিকে তুমি এভাবে বকা দাও কেন? এখন তুই আমাকে প্রশ্ন করবি, আমি তোকে সেই প্রশ্নগুলোর উত্তর দেব, তাই না? তোর তো দেখে সাহস বেড়ে যাচ্ছে, তুই আমাকে প্রশ্ন করিস। সেরকম কোনো কিছু না, এমনিতেই জিজ্ঞেস করলাম। আর তুমি এত রেগে যাও কিসের জন্য? তোমাকে আমি সেই অনেক দিন থেকে দেখতেছি, আমাকে ঠিক মতো আগের মতো ভালোবাসো না, ব্যাপার কি? নীল, আমি যেটা বলতেছি সেটা কর। তুই এখন রুম থেকে চলে যা। যদি একটা কথা বলেছিস তাহলে কিন্তু ভালো হবে না। এখান থেকে চলে যা বলেছি। তারপর নীল আর কোনো কথা বলার সুযোগ পেল না, বা কথা বলার সাহসও পেল না আশিকের সাথে। আর একটা কথা বলার তারপর নীল আর কোনো কথা বলার সুযোগ পেল না, বা কথা বলার সাহসও পেল না আশিকের সাথে। চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল, মন খারাপ করে। আর সেটা দেখে প্রিয়াঙ্কার অনেক খারাপ লাগলো, কারণ সে আশিককে কোনো কিছু বলতে পারলো না। এত বড় মুখ করে নীলকে বলল সব কিছু ম্যানেজ করে নিবে, কিন্তু আশিকের রাগ দেখে প্রিয়াঙ্কা সেখানে আর কোনো কথা বলার সাহসই পেল না। প্রিয়াঙ্কা নিজের মাঝে অনেক খারাপ লাগছে যে এমন একটা মানুষের সাথে তার বিয়ে হয়ে গেল, সে তাকে কোনো কিছু বলতেই পারছে না। তার ভালোবাসার কথা তাকে বলল, কিন্তু তার কাছে এসে ভোগপূর্ণ হয়ে গেল। আর এখন তার ছোট ভাইকে বড় মুখ করে নিয়ে আসলো যে তার বড় ভাইকে কোনো কিছু বললে সে বাধা প্রদান করবে, সেখানে কোনো কথা বলার সাহসই পেল না। প্রিয়াঙ্কা মন খারাপ করে সেখানে কান্না করতে লাগলো নীরবে, চোখের পানি মুছে আবার কাজে মনোযোগ দিল। আর এদিকে আশিক বিছানা ছেড়ে উঠে গিয়ে বাথরুমে থেকে ফ্রেশ হয়ে এসে দেখে প্রিয়াঙ্কা ঘরের সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। ঘরটা দেখতে অনেক সুন্দর লাগছে। কি রে, তোর সাথে কথা আছে। তুই নাকি কাকে ভালোবাসিস? তার নাম কি? তার ডিটেলস দে, দেখা করব। কেন তার সাথে দেখা করে তাকে কি মারপিট করবেন? আপনাকে আমি কেন তার পরিচয় দেব, কেন তার ডিটেলস দেব? তোকে যেটা বলেছি সেইটাই কর। এত কথা বলিস কিসের জন্য? ডিটেলস চাইছি, তুই আমাকে ডিটেলস দিবি, তা না করে আমার সাথে তর্ক করতেছিস কিসের জন্য? আমাকে যদি মেরে ফেলেন আপনি, তাও আমি তার সম্পর্কে কোনো কথা বলবো না, আপনার মতো পশুর মতো একটা মানুষকে। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি। যেটা বলতেছি সেটা বলে দে, না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। আমি সেটা ভালো করে জানি, আমাকে আবার নতুন করে মনে করিয়ে দিতে হবে না। আমার মাথায় আছে যে আমার কপালে দুঃখ আছে। আর আপনি আমার উপরে যেটাই করেন না কেন, আমি তার সম্পর্কে আপনাকে কিছুই বলবো না। কিসের জন্য বলবি না বল? তোকে বলতে হবে। যদি না বলিস তাহলে আমি বাধ্য করব। আর যদি আমি তাকে খুঁজে বের করি কোনোভাবে কারো কাছ থেকে ডিটেলস নিয়ে, তাহলে কিন্তু আমি তাকে খুন করে ফেলবো। আমি কি বলেছি আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমার মুখ দিয়ে তার সম্পর্কে কোনো কথা উচ্চারণ হবে না। আর যদি পারিস তুই তাকে খুঁজে বের করে নিস। তোর সাহস তো দেখতেছি সত্যি সত্যি অনেক বেড়ে যাচ্ছে দিনের পর দিন। বুঝলাম না তোর এত সাহস বাড়ার কারণ কি? তুই আমাকে তুই তুকারি করে কথা বলতেছিস? আমার রাগ উঠে গেলে আমি ভালো মতো কথা বলতে পারি না, আমার মুখ দিয়ে যা তা বের হয়। তার জন্য আমি সরি, মাফ চেয়ে নিচ্ছি। আগে কথা বলবি ভেবেচিন্তে কথা বলবি, পরে আবার মাপ চাইবি, আমি মাপ করে দিব। এতটা ভালো মানুষ আমি না। আচ্ছা, আমাকে এত কষ্ট দিয়ে আপনি কি মজা পান? আপনি কার রাগ আমার উপরে দেখাচ্ছেন আমাকে প্লিজ বলবেন? আমি তোকে যখন যেটা বলবো তোকে সেটাই করতে হবে। যদি বাহিরে কিছু করিস বা আমার কথা না শুনিস, তাহলে সত্যি সত্যি তোর যে কি করব আমি নিজেও জানি না। আমি তো কোনো ধরনের ভুল করিনি, আমি শুধু আপনাকে বিয়েটা করেছি। আর আমি আপনাকে শুধু একটা
কথা বলেছি যে আমি অন্য একজনকে ভালোবাসি। আপনাকে শুধু আমি এই কথাটাই বলেছি, আর তো কোনো খারাপ কথা বলিনি। আপনি আমার সাথে কেন সেই প্রথম দিন থেকেই খারাপ ব্যবহার করতেছেন? তোর এত কৈফিয়ত আমি তোকে দিতে পারবো না। আমি যেটা বলবো সেটাই হবে। তোর যদি এতই কথা জানার ইচ্ছা থাকে তাহলে চুপচাপ এখানে বসে থাক। আমি যখন যেটা বলবো সেটাই শুনবি। আমি যদি কোনো প্রকার ভুল করে থাকি আমাকে মাফ করে দিবেন। আর আমি একজনকে ভালোবাসি, আপনাকে আমি কখনো ভালোবাসতে পারবো না। আপনি শুধু আমার দেহটাকেই ভোগ করতে পারবেন, আমার মনটা পর্যন্ত কখনোই যাইতে পারবেন না। কথাটা মাথায় রাখেন। তোর মন দিয়ে আমি কি করব? দেহটাই তো সবকিছু। তোর মন আমার লাগবে না। তোর মন তুই কোথায় রাখছিস সেটা দেখার সময় নাই। কিন্তু আমার পারমিশন ছাড়া এই বাসা থেকে যদি বের হয়েছিস তাহলে তোর সেই পা আমি কেটে ফেলবো। আপনি যতই শাসন আছে, যত যাই করুন, আপনার যত শাসন আছে, যত যাই করুন না কেন, আমার ভালোবাসার মানুষ যদি আমাকে নিতে আসে তাহলে আমি এক সেকেন্ডও এখানে থাকবো না। পারলে যা করার করবেন, যত অত্যাচার করার আছে করিয়েন, আমি বাধা দেব না। সময় আসুক, সেটা দেখা যাবে। থাকিস কি থাকিস না সেটা আমি দেখে নেব। আর তোর ভালোবাসার মানুষ কিভাবে এখানে অবধি আসতে পারে আমি সেটাও দেখে নিব। একদিন আপনার এই দম্ভ থাকবে না, দেখবেন। সেদিন আপনাকে রাস্তায় রাস্তায় কান্না করতে হবে। তোর এই কথাগুলো না আমার কাছে এমন আঘাত করে যেটা বলার বাইরে। তুই আমার সাথে কথা বলবি না? আচ্ছা, আমি আপনার সাথে কথা বলবো না, তাতে আমার কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই তো। আমার মেজাজ গরম করাবি না সব সময়। আমার সাথে তোকে কথা বলতে নিষেধ করেছি, তারপরও কিসের জন্য তুই আমার সাথে কথা বলিস? আপনি সব সময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেন কিসের জন্য? আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করি না। আমার যা ইচ্ছা আমি তাই করব। তোকে কথা বলতে হবে না আমার সাথে। তুই চুপচাপ বসে থাক, আর আমার ভোগ পণ্য হয় এখানে পড়ে থাকবি। আর বেশি কথা বলবি না। আমাকে যদি আপনার ভালো না লাগে তাহলে আমাকে ছেড়ে দেন। আমার মতো আমি যেদিকে মন চাই সেদিকে চলে যাই। এত সহজ হলে তো ছেড়ে দিতাম, এভাবে তোকে ধরে রাখতাম না। সম্ভব না, তাই তোকে ছেড়ে দেওয়া যাবে না। আমাকে ছেড়ে দেওয়া যাবে না, আমার সাথে খারাপ ব্যবহার করবেন? আমি তো মানুষ, তাই না? আমি তো কোনো পশু না যে আমাকে যেমন করে খুশি তেমন করে ব্যবহার করবেন। আমার ইচ্ছা বলতে কিছু আছে নাকি? আমার স্বাধীনতা বলতে একটা কথা আছে। তোকে কতবার বলেছি তুই আমার সাথে তর্ক করবি না। তর্ক করলে আমার প্রচুর পরিমাণ রাগ উঠে যায়, আর আমি তোকে এখন কি যে করব। কথাটা বলে আশিক প্রিয়াঙ্কাকে একদম হাত দিয়ে চেপে ধরল। প্রিয়াঙ্কার গলায় তার হাতের ছাপ বসিয়ে দিল। প্রিয়াঙ্কা অস্থির হয়ে যাচ্ছে আশিকের এইরকম কাণ্ড দেখে। প্রিয়াঙ্কা কোনো কিছু বলতে পারছে না। আশিকের শক্তির সাথে প্রিয়াঙ্কা পেরেও উঠছে না। প্রিয়াঙ্কার মনে হচ্ছে তার জীবন এখানেই শেষ, কারণ আশিক এমনভাবে তার গলা চেপে রেখেছে প্রিয়াঙ্কার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কার নিঃশ্বাস নিতে পারছে না। প্রিয়াঙ্কা কি করবে না করবে ভেবে পাচ্ছে না। শেষ পর্যন্ত কোনো কিছুর উপায় না পেয়ে আশিকের হাতে কামড় বসিয়ে দিল। শরীরে যত শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করে আশিকের হাতে কামড় বসিয়ে দিল। আশিক ব্যথায় কুকিয়ে উঠে প্রিয়াঙ্কার গলা ছেড়ে দিল, আর প্রিয়াঙ্কা অনেক জোরে জোরে শ্বাস নিতে লাগলো। প্রিয়াঙ্কা বেশি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলো না, বিছানার উপর লুটিয়ে পড়লো। তার কেমন জানি শরীর অনেক অসুস্থ লাগছে, কারণ আর কিছুক্ষণ যদি আশিক তাকে এভাবে ধরে রাখতো তাহলে প্রিয়াঙ্কা বেঁচে থাকা হতো না, তাকে এখানেই মরে পড়ে থাকতে হতো। আর তার পরিবার থেকে কেউ এখানে তাকে বাঁচানোর জন্য এগিয়েও আসতো না। প্রিয়াঙ্কা কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছে সে নিজেও জানে না। যখন তার জ্ঞান ফিরল তখন দেখে আশিকের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর আশিক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি আশিকের কোল থেকে নিজের মাথাটা সরিয়ে বালিশের উপর মাথা রাখলো। যখন প্রিয়াঙ্কা তার মাথাটা আশিকের কোল থেকে সরিয়ে বালিশের উপর রাখলো, আশিক আবার প্রিয়াঙ্কাকে ধরে তার কোলে শুইয়ে দিল আর মাথায় তেল মালিশ দিতে লাগলো। যখন আশিক খেয়াল করে দেখলো যে প্রিয়াঙ্কা জ্ঞান হারিয়ে ফেলেছে, তখন আশিকের হুঁশ ফিরে এসেছে যে সে কি করতে চলেছে একটু আগে। আমার সাথে কাউকে ভালো ব্যবহার আর দেখাতে হবে না। আমাকে এখন ছেড়ে দিলে ভালো হয়। আমি একা থাকতে চাচ্ছি। বেশি কথা বলতে পারবো না। আমার যা ইচ্ছা তাই করতেছি। যদি একটু ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করিস তাহলে কিন্তু তোর কপালে আজকে অনেক দুঃখ আছে। কি আর দুঃখ আছে? মেরে ফেলবেন তো? আচ্ছা, এবার আর আমি কোনো ধরনের শক্তি প্রয়োগ করব না। এখন তো আমি আপনার কোলে মাথা দিয়ে আছি। নেন, যেমন করে খুশি তেমন করে মেরে ফেলেন, আমি আপনাকে কিচ্ছু বলবো না। বলতেছি না বেশি কথা বলবি না, মাথা গরম আছে। আর একটা কথা বলবি না, যদি বলিস তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। যেটা করতেছি করতে দে, না হলে কিন্তু কি করব নিজেও জানি না। মাথা কিন্তু ঠিক নেই। আজকে আপনাকে বলতে হবে কেন আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেন, না হলে কিন্তু আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। আমি কি একবারও বলেছি তুই আমাকে ক্ষমা কর? আর আমি কি একবারও তোর কাছে ভুল স্বীকার করেছি যে তুই আমাকে ক্ষমা করবি? এখন যেটা করতেছি করতে দে, না হলে কি করবেন? মেরে ফেলবেন?
মেরে ফেলেন, সমস্যা নেই তো। আমার বাসা থেকে কেউ আপনাদের কিচ্ছু বলবে না। আমার মতো একটা কলঙ্ককে কেউ ভালোবাসে না। আর আপনি কেন ভালোবাসতে যাবেন? আমি যেটা বলতেছি সেটা কর। আমি এখন তোর সাথে কোনো প্রকার এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। তুই চুপচাপ এখন শুয়ে থাক। প্রিয়াঙ্কা আর কোনো কথা বলার সাহস পেল না, কারণ তার এমনিতেই শারীরিক অবস্থা অনেক খারাপ। কারণ যখন সে জ্ঞান হারিয়ে ফেলেছিল তখন থেকে সে তার শরীরের উপর কন্ট্রোল রাখতে পারছে না। যখন তার জ্ঞান ফিরে এসেছে তখন থেকে সে কেন যেন দুর্বল হয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কার ইচ্ছে করছে এখন আশিকের এখান থেকে চলে যেতে, কিন্তু তার শরীর এতটাই দুর্বল যে সে বিছানা থেকেই উঠতে পারছে না। এই শক্তিটুকু নেই যে সে বাহিরে যাবে, কারণ তার শরীরের শক্তি হারিয়ে ফেলেছে। তাই বাধ্য হয়ে প্রিয়াঙ্কা আশিকের কোলেই শুয়ে থাকতে হলো। তা না হলে কখনোই প্রিয়াঙ্কা আশিকের কোলে শুয়ে থাকতো না। আজকে মাহিনের কথা খুব প্রচুর মনে পড়ে যাচ্ছে প্রিয়াঙ্কার। কেন যেন মাহিন তার খোঁজ খবর নিচ্ছে না। প্রিয়াঙ্কাও নিজেও জানে না। যে ছেলে প্রিয়াঙ্কার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারতো না, সেই ছেলে আজকে 3 দিন ধরে কিভাবে কথা না বলে আছে সেটা ভেবেই প্রিয়াঙ্কার মন বিষণ্ণতায় ভরে যাচ্ছে। কারণ মাহিন এক মুহূর্ত তার সাথে কথা না বলে থাকতে পারে না। যখন তখন মাহিন তাকে ফোন করে, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল তারপর একটা ফোন আসলো না। ব্যাপার কি? প্রিয়াঙ্কা আর কোনো কিছু ভাবতে পারছে না তার এখন কি করা উচিত কি উচিত না। সে কোনো কিছু ভেবেই পাচ্ছে না। এমনিতেই তার ফ্যামিলি তার উপর অনেক রেগে আছে, আর এখন যার সাথে বিয়ে হয়েছে তার সাথে তো বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে তুলতেই পারলো না, বরং সে তার সাথে একটু আগে তাকে মেরেই ফেলতে ধরেছিল। আরে আম্মু, একটা কথা বলার ছিল। ভাইয়ার কি এমন হয়ে গেল যে গত 3-4 মাস থেকে এরকম ব্যবহার করতেছে আমার সাথে? এর আগে তো কত ভালোবাসতো আমাকে। তোকে এত কথার উত্তর আমি দিতে পারবো না। তোর প্রশ্ন আমার কানে খুব জ্বালাতন করে। তুই এখন এখান থেকে যা। আমার কথা তুমি পাত্তা দাও না কিসের জন্য? আমি একটা প্রশ্ন করলে তুমি সেটা এড়িয়ে যাও কেন বলো তো? আমি কি দোষ করেছি যে তুমি আমার সাথে এরকম করো, কোনো কথার উত্তর দাও না? আমার এখন কোনো কিছু ভালো লাগছে না। তুই গিয়ে তোর ভাবির সাথে গল্প কর, আমাকে ডিস্টার্ব করবি না। এখন তো তোর ভাবি আছে তাই না, তার সাথে গল্প করতে পারিস। তোমার ছেলের জন্য তো আমি তার কাছে যাইতেই পারি না। তোমার ছেলে সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। এর একটা বিহিত করবে কিনা তুমি তাই বলো, না হলে কিন্তু আমি আব্বুকে বিচার দিতে বাধ্য হব। তোর কিন্তু দিন দিন পাকনামি বেশি হয়ে যাচ্ছে। পড়াশোনার খবরই নাই। সব সময় দেখতেছি তুই আমার সাথে না হলে তোর ভাইয়ার সাথে লেগে থাকতেছিস। ব্যাপার কি? আচ্ছা, আমিও যখন বড় হব আমাকেও তো বিয়ে দিবে তাই না? তাহলে আমার বউয়ের সাথে যদি কেউ কথা বলে তাহলে কিন্তু আমিও তার সাথে এরকম ব্যবহার করবো তাই না? ওরে হতচ্ছাড়া, তোর তো দেখতেছি দিন দিন বুদ্ধি জ্ঞান লোপ পাচ্ছে। কারণ তুই এখন দেখতেছি অন্যমনস্ক হয়ে যাচ্ছিস। তোর বয়স কত? তুই মাত্র ক্লাস 7-এ পড়িস, আর তুই এখন বলতেছিস বিয়ের কথা। দাঁড়া, তোর ভাইয়াকে বিষয়টা বলতেছি। তুমি সবসময় আমাকে ভাইয়ার ভয় দেখাও কিসের জন্য বুঝি না। ভাইয়া আমাকে কি করবে? কিছুই করতে পারবে না। তুমি শুধু আমাকে ভাইয়ার ভয় দেখাও। তুমি আমাকে বলো কবে দিবা আমার বিয়ে? কি বললি তুই? আর একবার বল। আমি একটু কানে কম শুনছি তো ইদানিং। আর একবার বল, তাহলে ভালো হবে। তাই নাকি? তাহলে তো তোমাকে কানের ডক্টর দেখাতে হয়। তাহলে আজকে চলো কানের ডক্টরের কাছে যাই, গিয়ে তোমার কানটা পরিষ্কার করে নিয়ে আসি। আর আমি তোমাকে বইয়ের কথা বলতেছি। তাই নাকি? আচ্ছা, আশিককে আমি ব্যাপারটা বলছি, তারপর দেখছি তোর কি বিচার করা যায়। এখন তো যতই বলিস তুই আমার কথা শুনবি না, কারণ এখন তোর বয়স বেড়ে গিয়েছে। আর এতই পাকলামি করছিস যে আমার ধোঁয়া ছোঁয়ার বাইরে চলে যাচ্ছিস। এখন আমি আশিককে কথাটা জানাতে বাধ্য হব। আরে আম্মু, তুমি এত রাগ দেখাও কেন আমার উপর? বুঝি না আমি কোনো ভুল কথা বলেছি? আমি তো সত্যি কথা বললাম। আমার বই লাগবে, নতুন বই। আমি কানে ঠিক শুনছি। আমি কানে কম শুনবো কিসের জন্য? তুই যেটা বলেছিস আমি শুনেছি। আর এখন ন্যাকামি করতে হবে না। আমি তোর ভাইয়াকে বিষয়টা বলতেছি একটু পর। প্লিজ আম্মু, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে বইয়ের কথা বলেছি, আর তুমি কি না কি শুনেছো, আর সেটা নিয়ে এখন ভাইয়াকে বিচার দিবে? এটা ঠিক বলো? তোমার ছোট্ট ছেলেটাকে যে এত নির্যাতন করবে তোমার বড় ছেলে, তোমার সহ্য হবে? সেটা পরে দেখা যাবে। এখন তুই যেটা বলেছিস সেটার জন্য ক্ষমা চাইবি আমার কাছে, না হলে কিন্তু সত্যি সত্যি বিচার দেব। আচ্ছা আম্মু, আমি আমার ভুল স্বীকার করতেছি। আমি আর কখনো তোমাকে বলবো না আমার নতুন বই কিনে দেওয়ার কথা। আমি আব্বুকে বলবো এখন থেকে। আমাকে মাফ করে দিও। ওরে হতচ্ছাড়া, তুই কি সত্যি সত্যি স্বীকার করবি নাকি?
আমি তোর ভাইয়াকে বিচার দেব কোনটা? যদি আশিকের কাছে বিচার যাই তাহলে তোর অবস্থা কি হবে তুই ভেবে দেখ। আচ্ছা আম্মু, আমি ভুল স্বীকার করে নিচ্ছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এখন আমি ভাবির কাছে যাচ্ছি, দেখি তোমার খাটার ছেলেটা এখনো রুমে আছে নাকি ভাবি একা। ভাবি একা থাকলে তো সেই রকম একটা গল্প হবে। নীল তার আম্মুকে কথাটা বলে নীল সেখান থেকে চলে আসলো। ধীরে ধীরে আবার তার ভাইয়ার রুমের দিকে এগোতে লাগলো। তার ভেতরে ভয় লাগছে কিন্তু সাহস জুগিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে এই সময় তার ভাইয়া বাসায় থাকে না, বাইরে গিয়ে আড্ডা দেয়। আজকে হয়তো চলে গিয়েছে, তখন যা ব্যবহার করলো এখন তো রুমে থাকার কথা না। নীল কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি রুমের কাছে চলে আসলো আর দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে নিল। ভিতরে প্রবেশ করে দেখে আশিক প্রিয়াঙ্কাকে কোলে তুলে রেখেছে আর প্রিয়াঙ্কা সেখানে শুয়ে আছে। হঠাৎ করে আশিক নীলকে দেখে একটু অস্থির বোধ করলো। যতই হোক না কেন ছোট ভাইয়ের সামনে তো আর এইসব কাণ্ড কারখানা করা যাবে না। কিছু বলতেও পারলো না। নীল তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসলো আর আশিক প্রিয়াঙ্কার দিকে একটু তাকিয়ে দেখলো যে প্রিয়াঙ্কার চোখ বন্ধ করে শুয়ে আছে। আশিক একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, কারণ আজকে একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল। প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, ওঠো, এখন তোমাকে গোসল করতে হবে, তোমার শরীর ঘেমে যাচ্ছে। এত দরদ দেখাতে হবে না, আর আমার সাথে এত ভালোভাবে কথা বলতে হবে না, বোঝেন নাই? দেখো, আমার মাথা গরম করাবে না সব সময়। যেটা বলতেছি সেটা করলে সমস্যা কি তোমার? আমি যেটা বলতেছি সেটা শুনলে তোমার সমস্যা কোথায়? আমি কারো কথা শুনতে বাধ্য না যে আমি সবার কথা শুনবো। আমি কখন বললাম যে তুমি সবার কথা শুনবে? তুমি আমার কথা শুনলে তাতেই চলবে। আর এত কথা বলো কিসের জন্য বেশি? এমনিতেই শরীর খারাপ, তার উপর এত কথা বলতেছো কিসের জন্য আমার সাথে? আমি যদি মারা যাই তাহলে কারো কিছু যায় আসে না, আমার বাবা মারও না, আমার নিকটস্থ আত্মীয় স্বজনেরও। অনেক হয়েছে, এখনো তর্ক করতে পারবো না। চলো আমার সাথে, তুমি গোসল করে নিবা। আর তোমার শরীর খুব ক্লান্ত দেখাচ্ছে, একটু ডাক্তারের কাছে যাব। এখন আর কোনো কথা শুনতে চাই না। সবকিছু এতই সহজ, যখন যেটা বলবেন সেটাই শুনতে হবে আমাকে, যখন যেটা করবেন সেটাই আমাকে মেনে চলতে হবে, এরকম তো আমি না। আমি তো কোনো কিছু শুনতে চাই না। আমি যেটা বলতেছি সেটা করলে ভালো হয়, আর না করলে কিন্তু আমার মাথা গরম হয়ে গেলে আমি কখন কি করব নিজেও জানি না। কার মাথা ব্যথা করতেছে, কার কি করতেছে সেটা দেখার আমার সময় নেই। এখন আপনি এখান থেকে চলে যান, আমি একা থাকতে চাই, না হলে আমাকে ছেড়ে দেন, আমি অন্য রুমে গিয়ে শুয়ে থাকবো, তাও আপনার কথা শুনতে আমি পারবো না। দেখো, মাথা গরম করাবে না, যেটা বলতেছি সেটাই করো, তাহলে ভালো হয়। কেন এরকম করতেছো? কেন তর্ক করতেছো আমার সাথে বুঝতেছি না। বারবার বোঝাচ্ছি তারপরও কেন বুঝতেছো না? প্রিয়াঙ্কা কোনো কিছু না বলে চুপচাপ সেখানে শুয়ে রইল। আশিকের কোনো জবাব দিচ্ছে না কথা। আশিক বারবার প্রিয়াঙ্কাকে জোর করছে গোসল করার জন্য, কিন্তু প্রিয়াঙ্কা একদম কোনো কথা বলছে না, চুপ হয়ে সেখানেই শুয়ে আছে। প্রিয়াঙ্কা বারবার আশিকের কাছ থেকে চলে যেতে চাচ্ছে, কিন্তু আশিক শক্ত করে প্রিয়াঙ্কাকে ধরে আছে, যার কারণে প্রিয়াঙ্কা সরে যেতে পারছে না। তাই প্রিয়াঙ্কা বাধ্য হয়ে সেখানেই শুয়ে রইল। আর কোনো কিছু করার নেই তার, সে কি করবে? তার তো শক্তি নেই, এখন শরীরে শক্তি দেখিয়ে সেখান থেকে সরে যাবে। প্রিয়াঙ্কার এইরকম কাণ্ড দেখে আশিক এখন একটু বুঝতে পারছে যে প্রিয়াঙ্কার সাথে আশিক কত কি করেছে। সে বিয়ের দিন থেকে আজকে পর্যন্ত তার সাথে কতই না অত্যাচার করেছে সে। প্রিয়াঙ্কার তো এখানে কোনো দোষ ছিল না, যার দোষ ছিল সেটা তো আর আশিকের মধ্যে ছিল না। আশিক তো প্রিয়াঙ্কাকে মেনে নিতে পারেনি, কিন্তু প্রিয়াঙ্কাও তো আশিককে মেনে নিতে পারেনি। দুজনেরই সমান সমান ছিল, কিন্তু প্রিয়াঙ্কার সাথে যেটা করেছে সেটা অন্যায় করেছে আশিক। প্রিয়াঙ্কা অন্যজনকে ভালোবাসে সেটা আশিক জানা সত্ত্বেও তার সাথে অত্যাচার করেছে, তাকে শারীরিক নির্যাতন করেছে, তাকে কত কি করেছে, মানসিকভাবে টর্চার করেছে। আশিক এখন কেন জানি নিজের ভুলটা বুঝতে পারছে। প্রিয়াঙ্কাকে যতই কষ্ট দিচ্ছে প্রিয়াঙ্কা সব কিছু মুখ বুঝে সহ্য করে নিচ্ছে, কাউকে বিচারও দিচ্ছে না, কাউকে কোনো কিছু বলছে না, বাসায় ফোন করেও বলছে না, একদম নিজের ভেতরে সব কিছু নিয়ন্ত্রণ করে চলছে, বাইরে কোনো কাজ করছে না। অন্য কেউ হলে হয়তো এতক্ষণে তাকে ছেড়ে চলে যেত। এতক্ষণে কিন্তু আশিক প্রিয়াঙ্কাকে যে এত অত্যাচার করলো, কিন্তু প্রিয়াঙ্কা তো একবারও মুখ ফুটে আশিকের প্রতিবাদ করলো না, শুধু তার কারণটা জানতে চেয়েছিল, আর মাঝে মাঝে একটু হালকা পাতলা রাগ দেখিয়েছিল, তার থেকে আর একটা বেশি কথা বলেনি প্রিয়াঙ্কা। আশিক বুঝতে পারছে না যে কি করবে। আশিক মনে মনে ঠিক করলো এখন প্রিয়াঙ্কার কাছ থেকে তাকে ক্ষমা চেয়ে নিতে হবে, কারণ তার সাথে যে কাজগুলো করেছে সেগুলো আশিক যখন বুঝতে পারছে যে সে কাজগুলো করেছে সেগুলো সবই অন্যায় করেছে প্রিয়াঙ্কার সাথে, কেন এরকম করতেছে এখন বুঝতে পারছে আশিক।
একটু আগে যদি ঘটনাটা একটু ব্যতিক্রম হয়ে যেত তাহলে তো এখানে কত কি হয়ে যেতে পারতো। এখনও তো একজনের জীবন চলে যেতে পারতো। কেন সে এরকম করতেছে? কেন সে নিজের মেন্টালিটিটা ঠিক করতে পারছে না? সেটা তো তার নিজের ব্যর্থতা। সেটা কেন প্রিয়াঙ্কার উপর চাপিয়ে দিচ্ছে সে বারবার? আশিক মনে মনে ভাবতে ভাবতে একদম নিঃশ্বাস হয়ে গেল। কি করতেছে সে? দেখো, তুমি যদি এখন আমার কথা না শোনো, সত্যি কিন্তু আমি কি করব নিজেও জানি না। আমার কথা শোনো, তাহলে তোমার জন্য ভালো হবে। তোমার যা ইচ্ছা তাই করো, আমি তোমার কথা শুনবো না। এটা আমি শেষবারের মতো বলতেছি, আমাকে আর ডিস্টার্ব করবে না। দেখো, এরকম জেদ ধরে থাকবে না। তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে নাও। ডাক্তারের কাছে যাব, সেখান থেকে সোজা তোমাদের বাসায় যাব। ওখানে 2 দিন থাকবো, তারপর বাসায় আসবো। আমার এখানে বিয়ে হয়েছে, আমাকে এখানে থাকতে বলেছে আমার বাবা মা। আমি সেখানে মরে গেলেও যাব না। এখন আর আপনি আমাকে এইভাবে জোর জবরদস্তি করবেন না, আমার ভালো লাগতেছে না। কেন? আমার কথা শুনলে সমস্যা কোথায়? এমন করতেছো কিসের জন্য বুঝতেছি না। আমার কথা শোনো তুমি। আর তুমি কেন জেদ ধরে আছো নিজের উপর, বা আমার উপর কেন জেদ করে আছো? কেন আপনি আমাকে এইভাবে অত্যাচার করতেছেন বলেন তো? তার থেকে একবার মেরে ফেলুন তো। এত কষ্ট শুনতে আমার ভালো লাগে না। একটু আগেই তো মেরে ফেলতে ধরেছিলেন, এখন আবার জীবিত রেখে এত কথা বলতেছেন, ব্যাপার কি? তার থেকে একেবারে মেরে ফেলুন, ঝামেলা শেষ। আমি বলেছি এখন আমার কথা শোনো। এখন যদি তুমি গোসল না করেও তাহলে আরো অসুস্থ হয়ে যাবে। আর ডক্টরের কাছে না গেলে তো কখনো সুস্থ হবে না, তোমাকে দেখে বোঝা যাচ্ছে। আমি মারা গেলে তো কারো কিচ্ছু আসবে যাবে না, তাহলে আমাকে নিয়ে এত টেনশন করার কি আছে বুঝতেছি না। এত আলকাপিরি দেখাতে হবে না। বুঝতে পেরেছি, কথায় কোনো পাত্তা পাবো না তোমার সাথে। আমি যতই কথা বলবো তুমি সেগুলো কাটিয়ে যাবে বা আমার কথাগুলো এড়িয়ে যাবে। এখন আমাকে কাজ করিয়ে দেখিয়ে দিতে হবে, তা না হলে কোনো কিছু করা সম্ভব না তোমার সাথে। আশিক আর প্রিয়াঙ্কার সাথে কোনো কথা বলল না। আশিক প্রিয়াঙ্কাকে কোলে তুলে নিল, তারপর বাথরুম নিয়ে চলে আসলো। আর প্রিয়াঙ্কা সেটা দেখে একদম অবাক হয়ে যাচ্ছে। আশিক তার সাথে এরকম করছে কিসের জন্য? প্রিয়াঙ্কা বুঝতে পারছে না। প্রিয়াঙ্কার তো প্রচুর রাগ হচ্ছে আশিকের উপর, কিন্তু কোনো কিছু বলতেও পারছে না। তার ক্ষমতা নেই আর কোনো কিছু বলার। প্রিয়াঙ্কা মনে মনে অনেক রেগে যাচ্ছে আশিকের উপর। প্রিয়াঙ্কার ইচ্ছে করছে আশিককে খুন করে ফেলতে। তার সাথে কত অত্যাচার করেছে সে। একটা সুস্থ সবল মানুষ ছিল, তাকে একদম অসুস্থ বানিয়ে ফেলেছে। এখন যে সে নিজের খোঁজ খবর পাচ্ছে না, নিজের শরীর অবস্থা বুঝতে পারছে না, তার কি যে অবস্থা হয়েছে। শরীর ভীষণ দুর্বল। আশিক প্রিয়াঙ্কাকে সেখানে ধরে দাঁড় করিয়ে দিল, তারপর শাওয়ারের পানি ছেড়ে দিল। শাওয়ারের পানি ঠান্ডা ঠান্ডার দিন, তাই একটু বেশি ঠান্ডা হয়ে আছে পানিগুলো। প্রিয়াঙ্কার গায়ে পানি পড়তে প্রিয়াঙ্কার গায়ে কাটা দিয়ে উঠল। প্রিয়াঙ্কা নিজের অজান্তেই আশিককে অনেক শক্ত করে জড়িয়ে ধরল ঠান্ডার কারণে, যাতে করে তার শরীরে একটু উষ্ণতা হয়, তার শরীরে একটু গরম হয়ে যায়। কিন্তু আশিক প্রিয়াঙ্কাকে তার বুক থেকে সরিয়ে শাওয়ারের পানির নিচে দাঁড় করিয়ে রাখলো, যাতে করে তার গোসলটা ভালো করে হয়। কারণ প্রিয়াঙ্কার শরীর অনেক গরম আর শরীরটা অনেকটাই ঘেমে গিয়েছে। প্রিয়াঙ্কা যত তাড়াতাড়ি সম্ভব তার সারা শরীর ভালোভাবে ভিজিয়ে নিল। তাড়াতাড়ি গোসল করতে হবে, তাকে প্রচুর ঠান্ডা লাগছে। কেন জানি আশিক প্রিয়াঙ্কাকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে দিচ্ছে না। যদি ছেড়ে দেয় আর যদি পড়ে যায় তাহলে তো নিশ্চয়ই একটা ক্ষতি হয়ে যাবে। আজকে আশিকের ভুলের জন্যই প্রিয়াঙ্কার এই অবস্থা। আশিক প্রিয়াঙ্কাকে ভালোভাবে ধরে রেখেছে সযত্নে, যাতে করে প্রিয়াঙ্কার আর কোনো ক্ষতি না হয়। সে তো একটা মানুষ, পশু তো না, রোবটও না। তাকে যতই অত্যাচার করা হোক না কেন, কেন যে কষ্ট পাবে না? সে তো মানুষ, তারও তো কষ্ট হয়। হয়েছে অনেক, আমার ঠান্ডা লাগতেছে, এখন আমাকে বাইরে নিয়ে চলুন। আমি তো মানুষ, রোবট না যে যতক্ষণ খুশি ততক্ষণ ভিজিয়ে রাখবেন আমাকে পানিতে। আরেকটু ভালোভাবে গোসল করো, না হলে তো পরে আবার সমস্যা হবে। তার জন্য ভালোভাবে শরীরটা পরিষ্কার করতে হবে তোমার। হয়েছে, এখন আমাকে ছেড়ে দেন, আমি বাইরে যাব, আমার প্রচুর ঠান্ডা লাগতেছে। আর আপনি এরকম জোর করতেছেন কিসের জন্য? আমি তো গোসল করলাম, তাহলে আমাকে এভাবে জোর করে এখানে রাখার কি আছে? নিয়ে যাচ্ছি তো, এত রাগ দেখাচ্ছ কিসের জন্য? আমি তো বাহিরে নিয়ে যাচ্ছি, তাই না? তুমি বলেছো, আমি শাওয়ারটা বন্ধ করে দিয়েছি না? তারপর এইভাবে চিল্লাও কিসের জন্য? আপনার এই ভালো স্বভাবটা কেন জানি আমি সহ্য করতে পারছি না। আপনার এই ভালো হওয়ার ন্যাকামিটা আমার সঙ্গে করবেন না প্লিজ, দয়া করে। দেখো, এভাবে কথা বলবে না। আমি কিন্তু তোমার ভালোর জন্য এরকম করতেছি। রাগ তুলাবা না সব সময়। ভালোভাবে কথা বলতেছি, ভালো ব্যবহার করতেছি, সহ্য হচ্ছে না তাই না? না, সহ্য হচ্ছে না, আমার কোনো কিছু সহ্য হচ্ছে না। আপনি আমার সাথে এরকম ভালো ব্যবহার করবেন না। আপনার যেটা আসল ব্যবহার সেই রূপ আমাকে দেখাবেন। ন্যাকামি করতে আসবেন না, ন্যাকামি করতে হবে না আমার সাথে।
আচ্ছা, আমি তো অনেক নেকামি করি, আমি অনেক খারাপ। আমি কথা দিচ্ছি তোমার ভালোবাসার মানুষকে তোমার কাছে ফিরিয়ে এনে দিব। তুমি তার ডিটেলসগুলো আমাকে দাও, আমি তার কাছে তোমাকে দিয়ে দেব, সমস্যা নেই। এত ন্যাকামি করতে হবে না, বোঝেন নাই? আমাকে এভাবে দয়া দেখাতে হবে না। আর আমার সাথে যত খুশি যত পারেন অত্যাচার করতে থাকেন, যাতে করে আমি তাড়াতাড়ি মরে যাই। দেখো, এত কথা বলতে পারবো না, তুমি সব সময় একটু বেশি কথা বলো। আমি যেটা বলতেছি সেটাই করো। তার ডিটেলসগুলো আমাকে দিয়ে দাও, আমি তাকে খুঁজে তোমার হাতে তুলে দেব, আর তোমাকে আমার কাছ থেকে মুক্তি দেব, কথা দিলাম। সত্যি বলতেছেন নাকি নাটক করতেছেন? আবার কোনো প্ল্যান আছে নাকি? প্ল্যান কাজে লাগানোর জন্য আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন? এখানে কোনো দুর্বলতার সুযোগ নিচ্ছি না। তুমি আমাকে তার ঠিকানাটা দাও, আমি তার সাথে যোগাযোগ করে তোমার সাথে কথা বলে তারপর তোমাকে সেখানে নিয়ে গিয়ে আমি দিয়ে আসব, সমস্যা নেই। আমার কাছ থেকে তোমাকে মুক্তি দিয়ে দিব। তারপর প্রিয়াঙ্কা আশিককে মাহিনের বিষয়ে সব কিছু ডিটেলস সহ বলে দিল। মাহিন কোথায় থাকে, কোন ক্লাসে পড়ে, কোথায় আড্ডা দেয়, কোথায় কোথায় তাদের দেখা হয়, সব কিছু বলে দিল। আর মাহিনের বাসার ঠিকানাটাও বলে দিল, যাতে করে আশিকের সুবিধা হয় মাহিনকে খুব তাড়াতাড়ি তার কাছে এনে দেওয়া। প্রিয়াঙ্কা মনে মনে অনেক খুশি হলো আশিকের এইরকম ব্যবহার দেখে। পরে আবার ভাবলো আশিকের এটা কোনো নতুন প্ল্যান না তো। সেটা ভেবে আবার মন খারাপ হয়ে গেল প্রিয়াঙ্কার। তা ভালো লাগছে, কারণ আশিক তার সাথে একটু ভালো ব্যবহার করছে, তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে এনে দিতে চাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তারপর প্রিয়াঙ্কাকে রুমে এনে আশিক ভালোভাবে সবকিছু পরিষ্কার করে দিল। তারপর তাকে একটা জামা পরে নিতে বলল। প্রিয়াঙ্কা আশিকের থেকে লুকিয়ে মনে মনে বাথরুমে চলে গেল, জামা পরে নিল, তারপর বেরিয়ে আসলো। আর আশিক সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কাকে সাথে করে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো। আমরা এখন কোথায় যাচ্ছি? আর আমাকে এভাবে হুট করে বাসা থেকে বের করে নিয়ে আসলেন? তখন না বললাম আমরা ডক্টরের কাছে যাব, তারপর সেখান থেকে সোজা তোমাদের বাসায় যাব, ওইখানে 2 দিন থাকবো, ওইখান থেকে তোমার মাহিনকে খুঁজবো, তারপর আবার সেখানে তোমাকে মাহিন হাতে তুলে দিয়ে আমি বাসায় চলে আসবো। সত্যি বলতেছেন? আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দেবেন? আপনাকে অনেক ধন্যবাদ আমার উপর দয়া দেখানোর জন্য। ধন্যবাদ দিতে হবে না, কারণ আমি এতদিন আমার নিজের জেদকে কাজে লাগিয়ে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি ক্ষমা পাওয়ার যোগ্য আমি না। আচ্ছা, আমরা এখন ডাক্তারের কাছে না যাই? আমি এমনিতেই যদি ঘুম পারি বা এমনিতেই খাওয়া দাওয়া ঠিক মতো করি তাহলে শরীর ঠিক হয়ে যাবে। অযথা ডাক্তারের কাছে গিয়ে আপনার টাকাগুলো নষ্ট করার কোনো মানে হয় না। সমস্যা নাই, অত্যাচার যেহেতু করেছি টাকা খরচ করলে কোনো সমস্যা হবে না। অত্যাচার করেছি, একটু তো চিকিৎসা করতেই হবে। চলেন না আমরা সেই নদীর ধারে যাই। যদি মাহিনের দেখা সেখানে পেয়ে যাই তাহলে তো কাজ হয়ে যাবে, কারণ সে হয়তো আমার জন্য অপেক্ষা করে ওই নদীর ধারে। আজকে আর অন্য কোথাও যাব না, আজকে সোজা এখান থেকে বাসায় চলে যাব, তারপর কালকে কোথায় যাওয়া যায় যাব সেখানে। সমস্যা কি? আজকে গেলে যদি তার দেখা পেয়ে যাই, চলেন না। আমার কথাটা একটু রাখেন না, যেহেতু একটু আমার দায়িত্ব নিতে চাচ্ছেন, প্লিজ আমার কথাটা রাখেন। আমার পক্ষে সেটা করা কখনো সম্ভব নয়, কারণ তোমার শরীরের অবস্থা অনেক খারাপ, আর তোমাকে এই অবস্থায় আমি কোথাও নিয়ে যেতে পারবো না। এর থেকে আজকে তুমি রেস্ট করো, কালকে থেকে খোঁজা শুরু করে দেব। প্রিয়াঙ্কার অনেক মন খারাপ হলো। আশিককে অনেক কিছু বলতে চাইলো, কিন্তু নিজের মধ্যে সব কিছু রেখে দিল, কারণ আশিক একটু ভালো ব্যবহার করছে। এখন যদি প্রিয়াঙ্কা আবার নাকামো করে, কথাবার্তা বলে, সেটা যদি অন্য লেভেলের হয়ে যায়, তখন তো আবার কি না কি হয়ে যাবে। তার থেকে প্রিয়াঙ্কা নিজেকে সংযম করলো, যাতে করে আশিক নিজের কথা থেকে সরে না আসে, যাতে করে সে তার ভালোবাসার মানুষকে ফিরে পায়। আর এই অত্যাচারের জগৎ থেকে সে একটু মুক্তি পেতে চায়, সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। তার জন্য প্রিয়াঙ্কা চুপ হয়ে গেল। মাহিন যে কতটা তাকে ভালোবাসে সেটা শুধু প্রিয়াঙ্কাই জানে। এতদিনের ভালোবাসার মধ্যে মাহিন তাকে কোনো খারাপ উদ্দেশ্যে ইঙ্গিত করেনি, খারাপ কথা বলেনি, সবসময় তার ভালো চেয়েছে, সবসময় তার ভালোবাসা পবিত্রতা রেখেছে। কিন্তু আজকে বিয়ে হওয়ার 1 সপ্তাহ হয়ে গেল, মাহিনের একবারও খোঁজ খবর নিল না। এই বিষয়টা খুব চিন্তায় ফেলে দিচ্ছে প্রিয়াঙ্কাকে, কারণ মাহিন নিজের কোনো ক্ষতি করলো না তো আবার তার বিয়ের কথা শুনে। প্রিয়াঙ্কা আর কোনো কিছু ভাবতে পারছে না। তার খুব ভালো লাগছে আজকে, তার মনটা কেন জানি খুব খুশি খুশি লাগতেছে, কারণ আশিক তার সাথে এত ভালো ব্যবহার করেছে, তার উপর তার ভালোবাসার মানুষকে খুঁজে এনে দিবে বলল। এই কথাগুলো ভাবতে গেলেই প্রিয়াঙ্কার মন আনন্দে ভরে যাচ্ছে। তারপর আশিকের সাথে প্রিয়াঙ্কা ডক্টরের কাছে গেল, ডক্টরকে দেখানো হলো। ডক্টর কিছু টেস্ট করতে দিল প্রিয়াঙ্কার।
প্রিয়াঙ্কা আশিকের সাথে গিয়ে সে টেস্টগুলো করে নিল তাড়াতাড়ি। প্রিয়াঙ্কা অবাক হয়ে গেল, এত তাড়াতাড়ি কিভাবে টেস্টের রিপোর্ট আর এত তাড়াতাড়ি কিভাবে সব কিছু হয়ে গেল। প্রিয়াঙ্কার কেমন যেন একটা খটকা লাগলো। এখানে আশিক আসলো মাত্র আর তাকে দেখে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? প্রিয়াঙ্কা তো এর আগেও অনেক হসপিটালে গিয়েছিল, ডক্টরের কাছে দেখা করতে গেলে লাইন ধরে দাঁড়াতে হয়। তারপর টেস্টের কথা তো বাদই দিলাম, টেস্টের রিপোর্ট দিতে দিতে 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। কিন্তু এখানে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে, মানে টেস্টের পরীক্ষা করতে যতক্ষণ না সময় তার থেকে বেশি সময় লাগলো না। আর তার থেকে বড় কথা হলো, ডক্টর কিভাবে এত তাড়াতাড়ি রিপোর্ট দেখে? সবাইকে দেখার পর তারপর রাত্রে বা 2-3 ঘন্টা পর রিপোর্ট দেখে, কিন্তু এটা কিভাবে সম্ভব হয়ে গেল? প্রিয়াঙ্কা আর কোনো কিছু ভাবতে পারছে না। তাড়াতাড়ি হসপিটাল থেকে বেরিয়ে আসলো আশিক প্রিয়াঙ্কাকে সাথে করে নিয়ে। প্রিয়াঙ্কার সাথে কোনো কথা বলছে না। একটা কথা চিন্তা করতেছে সে, মাহিনের দেখা কখন পাবে, আর তাকে কতদিন ধরে সে দেখে না, নিজের কি অবস্থা করে রেখেছে সেটাই ভাবছে প্রিয়াঙ্কা। কি হলো, এত মনোযোগ দিয়ে কি ভাবতেছো? ভালোবাসার মানুষের দেখা পাবে, তার জন্য কি আমার সাথে কথা বলা যাবে না? একদম চুপ মেরে আছো যে। কোথায় চুপ মেরে আছি? আমি তো সেই থেকেই বকবক করলাম, আর বেশি বকবক করলে মাথাটা কেমন জানি ব্যথা করে, তার জন্য চুপ করে আছি। এখন একটু রেস্ট নিতেছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তখন ডক্টরের কাছে বললে না কেন? তারা ওষুধ লিখে দিত, খাইলে তো আর এই সমস্যাটা হতো না। তখন না মনে করে দিয়ে এখন আবার বলতেছো এসব কথা? ব্যাপার না, ঠিক হয়ে যাবে। এটা কোনো সমস্যা হলো? এমনিতেই ঠিক হয়ে যাবে। ঘুম হয়নি তো এই কয়দিনে, তার কারণে এরকম সমস্যা হচ্ছে। সব আমার দোষ, তাই না? আমি যদি এরকম না করতাম তাহলে আজকে আপনার কোনো সমস্যা হতো না। এটা কি শুরু করেছেন বলেন তো? একবার আপনি, একবার তুমি, একবার তুই, যে কোনো একটা ধরে থাকেন। এখন থেকে একটাই ধরে থাকবো, সেটা হচ্ছে আপনি। কারণ এখন থেকে এটার পরিবর্তন করার অধিকার আমার নাই। কে বলেছে নাই? কেন নাই? কিসের জন্য নেই? আপনি যেহেতু আমাকে চেনেন, বা আপনার এখন বউ আমি, তাহলে তুমি বা তুই করেই বলতে পারেন, সমস্যা নেই। আপনার যেটা খুশি আপনি ধরে থাকবেন কিসের জন্য? ভালো জিনিসের কদর আমরা করতে পারি না, তাই আমিও হয়তো ভালো জিনিসের কদর করতে পারলাম না। তার জন্য এখন থেকে আপনি ঠিক করে রাখছি। কি বলবেন আপনি? আপনার কোনো কথা আমি বুঝতে পারতেছি না। এতক্ষণ তো আপনার কথা মানে গুলো বুঝতে পারলাম, এখন কেন জানি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনাকে কোনো কিছু বুঝতে হবে না। এখন চলেন আপনার বাসায় যাব, তারপর সেখানে গিয়ে রেস্ট করব। আমারও খুব ক্লান্ত লাগতেছে কেন জানি। আচ্ছা তাহলে চলেন এখান থেকে। তো আমাদের বাসা অনেক দূর, জার্নি করতে হবে। কে বলেছে অনেক দূর? আমরা এখন বাইকে যাব, সমস্যা নেই। উঠো, বা অটো বা সিএনজিতে যাব না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এখন আমরা বাইক কই পাইবো? আসার সময় তো সিএনজি করেই আসলাম, এখানে এখন বাইক কোথায় পাবো আমরা? সেটা নিয়ে তোমাকে এত টেনশন করতে হবে না, সেই টেনশনটা আমার, আমি ম্যানেজ করে রেখেছি। এখন চলো, তাড়াতাড়ি সামনে রাখা আছে আমাদের জন্য বাইক। প্রিয়াঙ্কা আর কোনো কথা বলল না, চুপচাপ আশিকের সাথে সামনে এগিয়ে যেতে লাগলো। সামনে গিয়ে দেখে সত্যি একটা বাইক রাখা আছে, সেখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা আশিকের হাতে বাইকের চাবিটা দিয়ে একটা ট্যাক্সি করে সেখান থেকে চলে গেল। আশিক বাইকে উঠে পড়লো আর প্রিয়াঙ্কাকে উঠতে বলল। প্রিয়াঙ্কা আশিককে ধরে বাইকে উঠে বসে পড়ল, আর আশিক সঙ্গে সঙ্গে অনেক স্পিডে বাইক চালানো শুরু করে দিল। প্রিয়াঙ্কা প্রথমে ভেবেছিল আশিক হয়তো ভালো মতো ড্রাইভ করতে পারে না, কিন্তু আশিকের ড্রাইভ দেখে প্রিয়াঙ্কা অবাক হয়ে গেল। আশিকের ড্রাইভিংটা প্রিয়াঙ্কা অনেক এনজয় করলো, কারণ এত সুন্দরভাবে ড্রাইভিং করছে আর এত স্পিডে গাড়ি চালিয়েছে, নিখুঁতভাবে, একদম একজন রাইডারের মতো। প্রিয়াঙ্কা তো আসলে জানতো না যে আশিক আগে কি করছিল বা এখন কি করে, কিছুই না। আশিকের সাথে প্রিয়াঙ্কা আজকে 1 সপ্তাহ যাবৎ আছে, কিন্তু আশিকের সম্পর্কে সে এখন পর্যন্ত কিছুই জানে না। আশিক কি করে, আশিকের পেশা কি, আশিক কি কাজ করে, শুধু প্রিয়াঙ্কা জানে আশিকের আব্বু বিদেশ থাকে, সেখান থেকে টাকা পাঠায়, সে টাকায় মনে হয় আশিক চলাচল করে। কিন্তু প্রিয়াঙ্কা তো আর এটা জানে না যে আশিক কত বড় বিজনেসম্যান আর কত সফল একজন ব্যক্তি। কিন্তু তার কিছু সমস্যার কারণে তার আজকে এই অবস্থা। সেখানে যে ডাক্তারের কাছে গিয়েছিল সেটা ছিল আশিকের বেস্ট ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করেছে ছোট্টবেলা থেকেই। আশিকও ডাক্তারি পড়েছে, কিন্তু ডাক্তারি না করে সে এখন ব্যবসা করে। কিছুক্ষণ পর আশিক প্রিয়াঙ্কার বাসার সামনে গিয়ে পৌঁছে গেল। খুব অল্প সময়, 30 মিনিট লেগেছিল। যেখানে 1 ঘন্টার রাস্তা, সেখানে 30 মিনিটের মধ্যেই এসে পৌঁছে গেল। আশিক এসে প্রিয়াঙ্কাকে বাইক থেকে নামিয়ে দিয়ে আবার বাইকটা একটা সাইড করে রেখে দিল। তারপর প্রিয়াঙ্কার হাত ধরে প্রিয়াঙ্কাদের বাসায় প্রবেশ করলো আশিক।
বাসার ভেতরে প্রবেশ করে দেখে গেটম্যান বাইরে দাঁড়িয়ে আছে আর বাসার ভেতরে নাকি কেউ নেই। গেটম্যানের কাছ থেকে জানতে পারলো। তার কাছ থেকে চাবিটা নিয়ে নিল প্রিয়াঙ্কা, তারপর ভেতরে চলে আসলো। আচ্ছা, আমরা যে এখানে আসব সেটা কি আমার আব্বু আম্মু জানে না, নাকি তাদের জানানো হয়নি? আমি আসলাম তাদেরকে সারপ্রাইজ দিতে, কিন্তু উল্টো তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। কেউ বাসায় নেই, এখন কি হবে? কি আর হবে, আমার রুমে চলেন, আমি আপনাকে রুমটা দেখিয়ে দিচ্ছি। আর আমি দেখি আব্বু আম্মুর সাথে ফোনে কথা বলি, কতক্ষণ লাগবে বাসায় আসতে তাদের। অযথা তাদেরকে টেনশনে নিয়ে লাভ আছে? তার থেকে তারা যে কাজে গেছে কাজটা শেষ করে আসুক, আমরা এখন রেস্ট করি। এটা কেমনে হয়? আপনি জামাই মানুষ, নতুন এসেছেন শ্বশুরবাড়ি, আর আপনার খাতিরদারি করবে না? এটা কেমনে হয়? আপনি এখানে শুয়ে থাকেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসতেছি। এত দরদ দেখাতে হবে না। নিজের শরীরের খোঁজ পায় না, সে নাকি আমার জন্য নাস্তা করতে যাবে? কে বলেছে শরীরের খোঁজ পায় না? এখন আমি ঠিক আছি, এখন আমি আপনার জন্য নাস্তা করে নিয়ে আসতে পারবো। আমার উপর বিশ্বাস রাখেন, আমি নিয়ে আসতেছি। এটা না করে এই নেন আমার মোবাইল। আপনার সেই ভালোবাসার মানুষকে একটু ফোন দেন। আপনার সিম থেকে ফোন দিলে হয়তো না ধরতে না পারে অভিমান করে, তাই আমার আননোন সিম থেকে ফোন করেন আর কথা বলেন কালকে কোথায় যাব, আমরা গিয়ে তার দেখা পাবো। যেহেতু আমার উপর অভিমান করে আছে, এখন যদি ফোন করি আর দেখা করার কথা বলি তাহলে নিশ্চয়ই আসবে না। তার থেকে সে যেখানে সেখানে থাকে, আমি সব জায়গা চিনি, আমরা কালকে সেখানে সেখানে যাব। বাকিটা আপনার ইচ্ছা। আমার বলা উচিত ছিল, আমি বললাম। এখন যদি আপনি তার সাথে কথা বলেন তাহলে ভালো, না বললে আমার তো কিছু করার নেই। সেটা অবশ্যই ঠিক বলেছেন। যেহেতু আপনার কিছু করার নেই, তাহলে আপনি এখানে বসে থাকেন, আমি আপনার জন্য নাস্তা রেডি করে আনতেছি। আপনাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে, আপনি শুয়ে থাকেন, আমি নিচে যাচ্ছি আর আসতেছি। বলতেছি না আমার জন্য কিছু করা লাগবে না। আর আপনার এই অসুস্থ শরীর নিয়ে আপনি নিচে যাবে না, আসবেনও না, আর এখানে শুয়ে থাকবেন। পরে আবার ঝামেলা হবে, না হলে আমি এত কিছু নিতে পারবো না। তার থেকে আপনি শুয়ে থাকেন। আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, আমার কিছু হবে না, আমি একদম ঠিক থাকবো। আপনার জন্য নাস্তা নিয়ে আসতেছি, এত কথা বলতে হবে না আমার সাথে, আমি যাব আর আসবো। আমার উপর কথা বলা কিন্তু আমি একদম পছন্দ করি না, সেটা আপনি ভালো করে জানেন। আশা করি আর বোঝাতে হবে না। এখন চুপচাপ এখানে শুয়ে রেস্ট করেন, আমার কিচ্ছু লাগবে না। এটা কি করে হতে পারে? প্রথমবার শ্বশুরবাড়ি এসেছেন আর কিছু না খেয়ে এভাবে বসে থাকবেন, আর আমি সেটা মেনে নেব? তারপরও আমার সাথে তর্ক করতেছেন কিসের জন্য? বলতেছি না আমার কিচ্ছু লাগবে না, আপনি রেস্ট করেন, আপনার শরীর দুর্বল। তারপরও কথা বলতেছেন কিসের জন্য? আচ্ছা, কাউকে এত বেশি জোর করা উচিত না। এতবার করে বলছি, সে যখন খাবে না তাহলে আমার আর কি করার? আমিও আর গেলাম না। আমি প্রথম থেকে বলেছি আমার কিচ্ছু লাগবে না, আপনার শরীর দুর্বল, আপনি রেস্ট করেন। সেটা না শুনে আমার সাথে এসব কথা বলতেছেন কিসের জন্য? বুঝতেছি না তো আপনার কথা বলার এত ইচ্ছা। আমি শুধু আমার পরিবারের সম্মান রক্ষার্থের জন্য আপনাকে আমি নাস্তা করাতে চাইলাম। আপনি যদি খাবেন না তাহলে আর অযথা আমি কষ্ট করে করব কিসের জন্য? এবার কিন্তু সত্যি আমার রাগ উঠে যাচ্ছে, আর একবার যদি এটা নিয়ে কোনো কথা হয়েছে তাহলে কিন্তু ভালো হবে না। আপনাকে আমি রেস্ট করতে বলেছি আর আপনি অযথা কথা বলা শুরু করে দিয়েছেন। আশিকের কথা শুনে প্রিয়াঙ্কা আর কোনো কথা বলতে পারলো না। আশিকের প্রচুর রাগ উঠে গেছে। প্রিয়াঙ্কাকে বারবার বলছে রেস্ট করার কথা, আর প্রিয়াঙ্কা বারবার তাকে অযথা কথা বলে যাচ্ছে। তার জন্য আশিকের প্রচণ্ড রাগ উঠে যাচ্ছে। আশিকের এমনিতেই অনেক রাগ, তার উপর প্রিয়াঙ্কার এরকম কথা বলতেছে। আশিকের রাগ তো ওঠারই কথা, আশিকের রাগ আরও বেশি বেড়ে যাচ্ছে। তার উপর যদি প্রিয়াঙ্কা এরকম কথা বলতে থাকে কেমনটা লাগে? আশিকের অনেক খারাপ লাগতেছে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করছে না। আশিকের মনের ভেতর অনেক যন্ত্রণা, সেটা কারোর সাথে শেয়ার করে না। তার যত যন্ত্রণা আছে নিজের মধ্যেই রেখে দেয়, কাউকে বলে বেড়ায় না যে তার ভেতরে অনেক যন্ত্রণা আছে। আশিকের এর আগে কখনো এরকম হয়নি, কারণ এর আগে অনেক বান্ধবী ছিল বা একটা প্রেমিকাও ছিল, তাকে যখন বিদায় দিয়েছে এতটা খারাপ লাগেনি। কিন্তু প্রিয়াঙ্কাকে বিদায় দিতে গিয়ে আশিকের প্রচণ্ড খারাপ লাগতেছে। তার মন চাচ্ছে প্রিয়াঙ্কাকে তার সাথেই রেখে দিতে, কিন্তু প্রিয়াঙ্কা তো তাকে ভালোবাসবে না, কোনো দিনও বাসবে না, কারণ তার মনে তো অন্য একজন আগে থেকেই দখল করে নিয়েছে। তাহলে সেখানে আশিকের জায়গা কিভাবে দিবে সে? আশিকের যন্ত্রণাগুলো নিজের মাঝে নীরবে রেখে দিল। আর প্রিয়াঙ্কার হাসি খুশি মুখ দেখে আশিকের খুব ভালো লাগছে, কারণ সে এখন প্রিয়াঙ্কার সাথে খারাপ আচরণ করছে না, ভালো ব্যবহার করছে। আর প্রিয়াঙ্কা
কত সহজেই তাকে ক্ষমা করে দিল। সে সব কিছু মেনে নিয়েছে। এত সুন্দর সে, আর তার এত সুন্দর আচরণ, তার এত সুন্দর ব্যবহার যে কাউকে আকৃষ্ট করতেই পারে। আশিক তার থেকে ব্যতিক্রম না, তাকেও আকৃষ্ট করেছে। কিন্তু আশিক তো তার কোনো মূল্য দিতে পারেনি, বরং সে আবার অন্য একজনকে ভালোবাসা। সেখানে আশিক কাটা হয়ে আছে, সেই কাটা হয়ে আশিক থাকতে চায় না। তাই আশিক প্রিয়াঙ্কার জীবন থেকে সরে যেতে চাচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে আশিক প্রিয়াঙ্কার দিকে একটু তাকালো। তাকিয়ে দেখে প্রিয়াঙ্কা শুয়ে পড়েছে। কি মিষ্টি লাগছে দেখতে। আশিকের ইচ্ছে করছে প্রিয়াঙ্কাকে একটু ছুঁয়ে দেখতে, কিন্তু সে অধিকার থেকে সে বঞ্চিত। তাকে স্পর্শ করার ক্ষমতা তার নেই। এতদিন তাকে জোর করে যেসব করেছে, এখন তো সেটা বুঝতে পেরেছে আশিক। তাই কোনোভাবে সম্ভব না প্রিয়াঙ্কার গায়ে স্পর্শ করা। আমি একটু বাইরে যাচ্ছি, একটু পর আসবো। আমার এখানে একটু কাজ আছে। আমি যেখানে যাচ্ছি সেখান থেকে এসে আপনার সাথে গল্প করব। এখন এখানে আপনার কিসের কাজ থাকতে পারে? এটা তো আপনার নতুন একটা পরিবেশ, আর আপনি এখানে তেমন কিছুই চেনেন না। তাহলে কি করে আপনার কাজ এখানে থাকতে পারে? আমি এখানে নতুন না, আমি এই এলাকার অলিগলি সব কিছুই চিনি। তাই আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমি বাইরে যাব আর আসবো। সেটা কিভাবে হতে পারে? আমি তো আর আপনাকে বাইরে পাঠিয়ে দিয়ে টেনশনে থাকতে পারবো না। আপনি আসবেন নাকি ওই দিক দিয়ে চলে যাবেন, আমি তো কোনো ভরসাই পাই না আপনার। আমি যাকে যেটা কথা দেই সেটা অক্ষরে অক্ষরে পালন করার সর্বদা চেষ্টা করি। আর আমি আপনাকে যেটা কথা দিয়েছি সেটা রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসবেন। আমি কিন্তু বেশিক্ষণ আপনার জন্য এখানে অপেক্ষা করতে পারবো না। আর যদি না আসেন তাহলে কিন্তু... হ্যাঁ, তো অবিশ্বাস করার কিছু নেই। আমি চলে আসবো তাড়াতাড়ি, কোনো সমস্যা নেই। আমি যাব আর আসবো, সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময় লাগবে? আর আপনি বলতেছেন যাবেন আর আসবেন? এটা কোনো কথা? 1 ঘন্টার ভেতরে তো আব্বু আম্মু চলে আসবে। তাহলে তো ভালোই হবে, এসে তাদের সাথে আমি গল্প করতে পারবো। আর আপনি এখন একটু রেস্ট করেন, এখান থেকে কোথাও যাবেন না, নিজের রুমে শুয়ে থাকেন। আমি 1 ঘন্টা পর আসবো। আমার কেমন জানি টেনশন হচ্ছে আপনাকে নিয়ে এখন থেকেই। কারণ আপনি যাবেন আসবেন কি নাকি না, কোথায় যাচ্ছেন, আপনি তো এখানে নতুন কাউকে চেনেন না। আমি তো বললাম আমি এখানে সব কিছুই চিনি, আমাকে নিয়ে অযথা টেনশন করতে হবে না। আমি একটা কথা বলি, আমি আপনার সাথে যাই, তাহলে তো কোনো সমস্যা হবে না। আমি যদি আপনার সাথে যাই তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? আমি যাই সাথে। আপনি কেন বোঝার চেষ্টা করতেছেন না? কেন এত অবিশ্বাস করতেছেন আমাকে? আমি যাব আর এই আসবো। বিশ্বাসের কথা এখানে বলতেছি না, বলতেছি যে আপনাকে কি পাওয়া যাবে নাকি আপনি সেখান থেকে চলে যাবেন, সেটার বিশ্বাস পাচ্ছি না আমি। আচ্ছা, এই নেন আমার ফোন, আমার ফোনে গেমস খেলেন। আমি যাব আর আসবো, আমার ফোনের প্রয়োজন হবে না। আমি শুধু এক জায়গায় যাব, সেখান থেকে বেশিক্ষণ সময় নেব না, তাড়াতাড়ি চলে আসবো। তাহলে ফোন একদম আনলক করে আমাকে দিতে হবে। আমার যখন যেখানে খুশি আমি সেখানে যেতে পারি, না হলে কিন্তু আমার মেজাজ গরম হয়ে গেলে ফোনটা ভেঙে ফেলতে পারি। আছে, সমস্যা নেই, আমি ফোন একদম আনলক করে দিচ্ছি। আপনি ফোনে গেমস খেলেন, আর আমি যাব আর আসবো, বেশি সময় নেব না। আপনি গেমস খেলা শেষ না করতেই আমি চলে আসবো। তারপর আশিক তার ফোনের যেখানে যেখানে পাসওয়ার্ড দেওয়া ছিল সব কিছু একদম আনলক করে দিয়ে চলে গেল বাসা থেকে। প্রিয়াঙ্কা একটু ফ্রি ফায়ার ভালো খেলতে পারে, সে আগে খেলেছিল। মাহিন সেও গেমে এসেছিল, মাহিনের সাথে যেন সবসময় কানেক্ট থাকতে পারে, তার জন্য প্রিয়াঙ্কাও খেলতো। আর আশিকের ফোন হাতে নিয়ে দেখে যে ফ্রি ফায়ার আছে, তাই সে অন্য কোনো গেমসের দিকে মনোযোগ না দিয়ে ফ্রি ফায়ারে ঢুকে পড়লো। প্রিয়াঙ্কা প্রথমে নিজের আইডি ওপেন না করে আশিকের আইডি দিয়ে প্রবেশ করলো। আশিকের আইডি কানেকশন, তারপর ব্যান্ডেল, তারপর কত কি আছে, লেভেল কত, এসব চেক করার জন্য আশিকের আইডিতে প্রবেশ করে প্রথমে দেখলো যে একটা নুবের মতো ক্যারেক্টার সামনে এনে রেখেছে। প্রিয়াঙ্কা ভাবলো হয়তো বেশি দিন খেলে না, নতুন করে শুরু করেছে। কিন্তু যখন তার প্রোফাইল ক্লিক করলো তখন প্রিয়াঙ্কার কপালে চোখ উঠে গেল। সিজন 3 এর প্লেয়ার আইডি লেভেল 74, সেটা দেখে প্রিয়াঙ্কা খুব তাড়াতাড়ি কালেকশন চেক করা শুরু করে দিল। কালেকশন দেখে প্রিয়াঙ্কার তো মাথাই নষ্ট হয়ে গেল। হিপ বান্ডেল সহ সব বান্ডেল আছে, সিজন 3 থেকে যে বান্ডেলগুলো ছিল সব আছে। প্রিয়াঙ্কা কোনো কিছু না ভেবে গেমে ঢুকে পড়লো, কারণ প্রিয়াঙ্কা অন্য কোনো গেম খেলে না, যা টুকটাক খেলে রেক্স ম্যাচ খেলে, তাছাড়া খেলে না। গেম খেলতে খেলতে হঠাৎ করে প্রিয়াঙ্কার মনে পড়ে গেল তার গ্যালারি প্লাস তার পার্সোনালিটি একটু চেক করা উচিত। তার এরকম হওয়ার পেছনে তো নিশ্চয়ই একটা কারণ আছে। একটা মানুষ এত সহজে এত রাগী বদমেজাজি খারাপ হয় না, তার পেছনে একটা কারণ থাকবে।
সেটা যদি এইখানে চেক করে কোনো কিছু পাওয়া যায়। এইসব ভেবে তারপর প্রিয়াঙ্কা আশিকের সব কিছু চেক করা শুরু করে দিল একটা কিছু খুঁজে পাওয়ার জন্য। প্রিয়াঙ্কা এত ঘাটাঘাটি করতেছে কোনো কিছুই খুঁজে পাচ্ছে না সে। সব কিছু একদম ফ্রেশ, শুধু আশিকের কিছু পিক, আশিকের ফ্রেন্ডদের সাথে কিছু পিক, তাছাড়া গ্যালারিতে আর কোনো কিছু নাই। আর ভিডিও, শুধু কিছু গান রয়েছে। তাছাড়া আশিকের ফোনে আর কিছু পাইল না প্রিয়াঙ্কা তো মাথায় নষ্ট হয়ে গেল, এত ভালো হতে পারে কিভাবে একটা মানুষ। তারপর হঠাৎ করে প্রিয়াঙ্কা একটা অ্যাপসের উপর নজর দিল, কারণ এই অ্যাপসটা একটু অস্বাভাবিক লাগতেছে। এই অ্যাপসটা সহজে কেউ ইউজ করে না। প্রিয়াঙ্কা জানা মতো এই অ্যাপসটা সব থেকে সিকিউরিটি সম্পন্ন একটা অ্যাপস। প্রিয়াঙ্কা তাতে প্রবেশ করতে যাবে, তখনই পাসওয়ার্ডের কাহিনী যাচ্ছে। পাসওয়ার্ডটা এখন কি দেবে ভেবেই পাচ্ছে না প্রিয়াঙ্কা অনেকভাবে চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই সে অ্যাপসটার ভেতরে ঢুকতে পারছে না, কারণ সিকিউরিটি দেওয়া আছে। সেখানে কিভাবে প্রবেশ করা যায়? এখানে তো এত সহজে প্রবেশ করা যাবে না। প্রিয়াঙ্কা কয়েকটা পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করলো, কিন্তু একটাও কাজ হচ্ছে না। আশিক যেটা করে সব কিছুই, মানে এমন কোনো জিনিস নাই যে প্রিয়াঙ্কা যতটুকু জানে আশিকের সম্পর্কে সব কিছু দিয়ে ট্রাই করলো, একটা দিয়েও খুললো না। প্রিয়াঙ্কা এসব নিয়ে ঘাটাঘাটি করতেছিল, হঠাৎ করে আশিক রুমের ভেতর প্রবেশ করে। প্রিয়াঙ্কা আশিককে দেখে তার সেই অ্যাপসটা থেকে বেরিয়ে পড়লো। তারপর প্রিয়াঙ্কা দাঁড়িয়ে পড়লো বিছানা ছেড়ে। আশিকের সামনে এসে দাঁড়িয়ে পড়লো সে। আপনি ফ্রি ফায়ার খেলেন আর আপনি সিজন 3 এর প্লেয়ার, কই আমাকে তো একদিন বললেন না? কেন আপনি ফ্রি ফায়ার খেলেন? চলেন একটা কাস্টম হয়ে যাবে। যদি ফ্রি ফায়ার খেলেন খুব বোরিং লাগতেছে, একটা কাস্টম খেলে আসি। আমি কি আপনার সাথে পারবো নাকি? আমি পারবো না আপনার সাথে, খেলবো না আমি। আপনি খুব ভালো খেলেন দেখে বোঝা যাচ্ছে। আরে দূর, আমি খেলতে পারি না, একদম খেলতে পারি না। এমনিতেই অনেক আগে থেকে খেলি, কিন্তু রেগুলার না। দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম খেলছিলাম। আমি তো আপনার সাথে খেলবো না। আপনি যেটা খেলেন আমার পক্ষে কখনোই সম্ভব না। আপনি অনেক খেলেন, আমি খেলতে পারবো না আপনার সাথে। আরে ব্যাপার না, আমি কাস্টম দেব। একটা তো খেলেন, আমার কাছে কাস্টম অনেকগুলো আছে। আমি কাস্টম খেলি না তেমনভাবে, তাই কাস্টম খেলতে পারি না। একবার খেলে দেখেন না কেমন পারি। যদি আপনি আমাকে 70 থেকে 0 হারাইয়া দিছেন, তাহলে কিন্তু আর গেম খেলতে পারবো না আমি এর থেকে না খেলি, কারণ এর উপর একটা অ্যাট্রাকশন আছে। যদি হেরে যায় আপনার কাছে 4-0-তে। আমি এখন বুঝতে পেরেছি আপনি অনেক ভালো খেলেন। এখন আমি যতই আপনাকে রিকোয়েস্ট করি গেমে নিয়ে আসবো, তখন দেখবেন যে আপনি আমাকে হারাই দিয়েছেন। তখন আমার মান সম্মান বলতে কিছু থাকবে না। তার থেকে যদি আপনি না খেলেন তাহলে দরকার নেই। আচ্ছা, আমি গেমে যাচ্ছি, আপনিও চলে আসেন। এতই যখন বলেছেন তাহলে একটা খেলতে তো আর কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা, আপনিও তো মনে হয় অনেক ভালোই পারেন, তার জন্য এরকম করতেছেন। আমি বুঝতে পেরেছি। আমি ভালো মতো খেলতে পারি না। আপনি তো আমাকে 7-0 হারিয়া দিবেন দেখে নিয়েন। আমি পারি না। আচ্ছা, তাহলে এত কথা বললে আর পরে খেলা হবে না। চলেন কাস্টমে চলে আসেন, একটা কাস্টম খেলে আসি, তারপর দেখা যাক। আমি খেলবো না, পারি না। আপনি এত খেলেন। কই, আমি তো পারি না। আপনি চেষ্টা করেন, আমাকে হারাতে পারবেন। অনেক ভালো খেলেন আপনি। চাপাবাজি না করে আমাকে একটু সুযোগ দেন, না হলে খেলবো না। এত ন্যাকামি না করে ভালো করে খেলেন, আমাকে হারাতে পারবেন। আপনার খেলা অনেক ভালো। আপনি এত ভালো খেলতে পারেন, আগে জানলে আমি সত্যি আপনার সাথে কাস্টম খেলতাম না। কি লজ্জা, আমি একটাও জিততে পারলাম না। এখানে লজ্জার কি আছে? আমরা তো এমনিতেই খেললাম, এখানে লজ্জার কথা আসলো কোথা থেকে? আচ্ছা বাদ দেন, এখন আপনি আমাকে আপনার লাইফের ঘটনাগুলো কি একটু বলবেন প্লিজ? আমার খুব জানার ইচ্ছা। আমার লাইফের ঘটনা শুনে আপনি কি করবেন? আপনি তো আমার লাইফ থেকে চলে যাচ্ছেন, তাহলে এসব শুনে অযথা সময় নষ্ট করার কোনো মানে হয়? চলে যাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু একটু জানার ইচ্ছা আছে। আপনি কেমন একজন মানুষ, আপনার সম্পর্কে না জানলে কেন জানি আমার ভালো লাগতেছে না। এসব শুনে আপনার কোনো কাজ নেই, এর থেকে আপনি আপনার মাহিনকে নিয়ে ভাবুন, তাহলে ভালো লাগবে আপনার। সেটা আপনাকে বলতে হবে না। আমি আপনাকে যেটা প্রশ্ন করেছি আপনি সেই প্রশ্নের উত্তর দিলেই তো হয়। এত কথা বলেন কিসের জন্য? আমি কি আপনার জীবন সম্পর্কে জানতে চেয়েছি? আপনি জানতে চান নাই তাতে কি হয়েছে? আমি জানতে চেয়েছি, আপনি বলবেন। আপনাকে কেমন অদ্ভুত লাগে আমার কাছে, তাই আমি আপনার সম্পর্কে জানতে চাই। আমরা যেমন আছি তেমনই থাকি। কালকে বা পরশুদিন তো আপনাকে মাহিনের হাতে তুলে দিব, তার সাথে গিয়ে আপনার সুখ দুঃখের গল্পগুলো করিয়েন প্লিজ। আমার সম্পর্কে অন্তত জানতে চাইবেন না? আপনার সম্পর্কে আমাকে জানতেই হবে, তাই আপনার সম্পর্কে যা আছে আমাকে বলবেন। আপনার মনের ভেতরে কি এমন কষ্ট
যার জন্য আপনি এই রকম সব সময় রাগী মুডে থাকেন? আমি এখন এত কথা বলতে চাচ্ছি না। এত প্রশ্ন করলে কি ভালো লাগে? সব সময় প্রশ্নের উপর রাখেন আমাকে। প্রশ্ন না করলে কি আমি উত্তরগুলো জানতে পারবো? আমাকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলোর জন্যই তো প্রশ্ন করতেই হবে আপনাকে। আমি না আপনার প্রশ্নগুলো আর নিতে পারি না। এত প্রশ্ন করলে কেমনে কি? প্রশ্নগুলো নিতে না পারলেও তার উত্তর দিতে হবে ঠান্ডা মাথায় ভেবে চিনতে। কি এমন হয়েছে আপনার অতীতে? আপনার সম্পর্কে আমি কিছুই জানি না, শুধু এটাই জানি আপনার সাথে আমার বিয়ে হয়েছে, এখন আপনি আমার স্বামী। তাহলে সেটাই জেনে থাকুন না। আর বেশি কিছু জানার কি দরকার? চলেই তো যাচ্ছেন আমার জীবন থেকে। আমার সম্পর্কে জেনে কি করবেন বলেন? অযথা এসব শুনে আপনার মন খারাপ হয়ে যাবে। আমার মন কত খারাপ হয় সেটা আমি দেখব। আপনাকে বলতে বলেছি, আপনি বলবেন। এত কথা বলেন কিসের জন্য শুনি? আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না। এখন আমার জীবনে যত কষ্ট, যত ব্যথা, যত যন্ত্রণা আছে সব আমার মাঝেই থাক। আমি কারোর সাথে শেয়ার করতে চাই না। আমি শুনতে চাই, আপনাকে বলতে হবে। আপনি বলতে বাধ্য। আমাকে আপনাকে বলতেই হবে। আজকে আমি দীর্ঘ 7 দিন আপনার সাথে আছি, আপনার সম্পর্কে আমি কিচ্ছু জানি না। আমার সম্পর্কে অজানাই থাক, আপনার কাছে অদ্ভুত হয়ে থাকি। সবার কাছে যেমন অদ্ভুত হয়ে আছি, আপনার কাছেও থাকি, সমস্যা নেই। এরকম করতেছেন কিসের জন্য বলেন না? আপনার জীবনে কি এমন হয়েছে? আপনি হয়তো ছোট থেকে তো এরকম ছিলেন না, যে কোনো একটা লাইফের ঘটনা ঘটে গিয়েছে, তারপর থেকেই এরকম পরিবর্তন। সেই ঘটনাটা আমি জানতে চাই। আমার কথা বাদ দেন, আপনার ভালোবাসার ঘটনাটা আমাকে বলেন, আমি শুনি। আমার ভালো লাগে মানুষের ভালোবাসার ঘটনা শুনতে। আপনার আর মাহিনের ভালোবাসার সম্পর্কটা কিভাবে তৈরি হলো? সেটা শুনে আপনি কি করবেন? আপনার কোনো দরকার নেই। আমি যেটা প্রশ্ন করেছি আপনি সেই প্রশ্নের উত্তর দিলেই তো হয়। আমার খুব ভালো লাগে অন্যের ভালোবাসার কথাগুলো শুনতে। নিজের ভিতর যতই কষ্ট থাক না কেন, অন্যের ভালোবাসার গল্প শুনতে খুব ভালো লাগে আমার। তখন নিজের মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। এত কথা বলতে পারবো না আমি যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দিচ্ছেন না, উল্টো আপনি আমাকে প্রশ্ন করতেছেন। এটা ঠিক না। আগে আমার প্রশ্নের উত্তর দেন, তারপর আমি বলবো। আমি বললাম তো, এখন কোনো কিছু ভালো লাগতেছে না। এখন শুধু শুনতে ভালো লাগতেছে। আপনি আপনার ভালোবাসার কাহিনীগুলো বলেন, আমি সেগুলো শুনি একটু। আমার কিন্তু এবার রাগ উঠে যাচ্ছে। কেন এরকম করতেছেন? কিসের জন্য বলতেছেন না আমাকে? আমাকে বললো সমস্যা কি বলেন তো? আপনি আমাকে এত অত্যাচার করেন, আমি কিছু বলেছি? শুধু আপনাকে একটা রিকোয়েস্ট করেছি, আর আপনি রাখবেন না? প্রিয়াঙ্কার কথা শুনে আশিক একদম চুপ হয়ে গেল। এখন সে এই কথার কি উত্তর দিবে? প্রিয়াঙ্কার প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। প্রিয়াঙ্কা যে কথাটা বলেছে সেটা সত্যিই বলেছে। প্রিয়াঙ্কা তো খারাপ কিছু বলেনি। আশিক প্রিয়াঙ্কার সাথে যে কাজটা করেছে, প্রিয়াঙ্কা সেই কথাটাই আশিককে এখন বলছে। কিন্তু এখন কেন জানে আশিকের খুব খারাপ লাগছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে প্রিয়াঙ্কার সামনে। তার এখন মনে যাচ্ছে যে সে প্রিয়াঙ্কাকে এখানে রেখে চলে যাক, একটু একা থাকুক প্রিয়াঙ্কা। কখনো এই কথাগুলো ভুলে যাবে না, কারণ তার লাইফে সে একটা কালবৈশাখী ঝড়ের মতো তার জীবনটা তছনছ করে দিয়ে চলে গেল। তার জীবনটাতে তো আশিক খুশি করে দিতে পারলো না। এখন একটু সময় পেয়েছে বা সুযোগ পেয়েছে, এখন প্রিয়াঙ্কার ভালো সময় করে দেওয়ার সময় এসেছে তার। আশিকের খুব খারাপ লাগছে। প্রিয়াঙ্কাকে এখন কি জবাব দিবে? তার লাইফের ঘটনা তো সে কাউকে বলতে চায় না, তার নিজের মাঝেই রাখতে চায়। কাউকে সে তার কষ্টের ভাগ দিতে চায় না। এখন যদি প্রিয়াঙ্কা তার লাইফের ঘটনা শুনে, তাহলে প্রিয়াঙ্কার অনেক মন খারাপ হয়ে যাবে। কারণ তার জীবনে যেটা ঘটেছে সেটা যে কেউ শুনলে সেই কান্না করে ফেলবে। তাই এই কথাগুলো কাউকে বলে না, নিজের মাঝে চেপে রাখে। কিন্তু যখন তার পরিবার থেকে তাকে বিয়ের জন্য চাপ দেয়, তখন সে বাধ্য হয়ে বিয়েটা করে আর প্রিয়াঙ্কা জীবনটাকে নষ্ট করে তোলে। প্রিয়াঙ্কার জীবনটা অযথাই নষ্ট করে দিল। সে যদি তাকে বিয়ে না করতো, তাহলে তার ভালোবাসার মানুষের সাথে সারা জীবন সুখে থাকতে পারতো প্রিয়াঙ্কা। আর সব থেকে বড় কথা হলো, বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু প্রথম 7 দিন প্রিয়াঙ্কাকে যেভাবে নির্যাতন, অত্যাচার, দেহভোগ করেছে, সেটা তো একটা মানসিকতার পরিচয় হতেই পারে না। কি হলো, চুপ করে আছেন যে? আমার কথার উত্তর দিবেন না? আমি অপেক্ষা করে আছি উত্তর শোনার জন্য। আসলে আমি এই কথাগুলো কাউকে বলতে চাই না। প্লিজ, অনুরোধ করতেছি আপনার হাতে ধরে, প্লিজ আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন না। না, আপনাকে বলতেই হবে। কি এমন সমস্যা আছে আপনার জীবনে? কি এমন ঘটে গিয়েছে আমি জানতে চাই। আচ্ছা বলবো, একদিন সময় করে, আজকে না, আগে আমি আমার কাজটা সম্পন্ন করি, তারপর আপনাকে একদিন ডাক দিয়ে বলবো সবকিছু। দেখেন, আজকে বাসায় শুধু আপনি আর আমি, আর কেউ নেই। এরকম সুযোগ আমি কোথাও পাবো না। এরপর যদি আমি মাহিনের কাছে চলে যাই, মাহিন আপনাকে আমার পাশে দেখলে সহ্য করতে পারবে না। আমি তাকে কষ্ট দিতে পারবো না। আপনি এখন বলেন প্লিজ, হাত জোর করে বলতেছি,
আচ্ছা, কালকে সকালে বলবো। আজকে আমি ঠিক হয়ে নেই, আমার মেন্টালিটি ঠিক করে নেই, সব কিছু আমি নিজের মতো করে গুছিয়ে রাখি। কালকে আপনাকে সব কিছু সুন্দর করে বলে দিয়ে তারপর মাহিনের হাতে আপনাকে তুলে দিয়ে আমি চলে যাব আপনাদের জীবন থেকে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি হঠাৎ করে আমাকে মাহিনের কাছে চলে যেতে দিচ্ছেন? কিছুদিন আগেই তো বললেন যে আমাকে কোথাও যেতে দেবেন না, আর আজকে বা গতকাল থেকে হঠাৎ করে আপনার কি হয়ে গেল? অনেক কিছুই ভেবে দেখলাম, অন্যের ভালোবাসাকে নিজের কাছে এরকমভাবে ধরে রাখা ঠিক হবে না, তাকে মুক্ত করে দেওয়া উচিত, তাদের ভালোবাসাটাকে এক হতে সাহায্য করা উচিত। আমরা তাই। আমার বিশ্বাস হয় না, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কারণ ছাড়া আপনি কখনোই এরকম কাজ করবেন না, সেটা আপনাকে দেখেই বোঝা যায়। বলেন না কি কারণ? আমি আশিক, স্বার্থপর হতে পারি, খারাপ হতে পারি, নির্লজ্জ হতে পারি, একটা অভদ্র হতে পারি, কিন্তু মন মানসিকতা আগে ভালো ছিল, এখন নষ্ট হয়ে গিয়েছে। আগের মন মানসিকতা থেকে একটু ভেবে দেখলাম যে আপনাকে ছেড়ে দেওয়া উচিত। আমার বিশ্বাস হচ্ছে না, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য বা কোনো কারণ আছে। আমি কেন জানি বিশ্বাস করতে পারতেছি না। আসলে আমাকে কি বলা যাবে বিষয়টা? দেখেন, আমি আপনাকে সব কিছু ভেঙে বলছি, তারপরও কেন বিশ্বাস করতে পারছেন না? যখন আমি মাহিনের হাতে আপনাকে তুলে দিব তখন তো বিশ্বাস করতে পারবেন। আমাকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন তো, আমার চোখে কোনো কিছু রহস্য লুকিয়ে আছে? একদম ফ্রেশ। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু আমার কেন জানি একটু কষ্ট হচ্ছে মেনে নিতে বিষয়টা। আপনার জীবন সম্পর্কেও আপনি আমাকে বলতেছেন না, তারপর আমাদের ভালোবাসার কাহিনী শুনতে চাচ্ছেন। আমার ভালোবাসার ঘটনা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমিও একটা মানুষ, আমারও একটা মন আছে। আমি একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি তাকে আমার আপন করে নিতে পারিনি। প্রিয়াঙ্কা আশিকের মুখ থেকে ভালোবাসার কথা শুনে একটু অবাক হয়ে গেল। সে নিমিষের মধ্যে অন্যরকম একটা অনুভূতি লাভ করলো। আশিক তাহলে একটা মেয়ের জন্য এত খারাপ হয়ে গিয়েছে? প্রিয়াঙ্কা যেটা মনে মনে ভেবেছিল তাহলে তার ধারণাটাই ঠিক হয়ে গেল। প্রিয়াঙ্কার প্রথম থেকে একটু ধারণা ছিল একটা মেয়ের জন্যই হয়তো আশিকের জীবনটা তছনছ হয়ে গিয়েছে, তার জন্যই হয়তো তাকে এত কষ্ট দেয় সে। আশিক কথাটা বলে মাথা নিচু করে চোখ থেকে নোনা জল ছেড়ে দিল। আশিক যখন মিমের কথা মনে করে আশিকের চোখের জল ধরে রাখতে পারে না। তাকে সে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতো, কিন্তু মিম তার ভালোবাসার কোনোই মর্যাদা না দিয়ে তাকে ছেড়ে চলে গিয়েছে। মিম এমন একটা মেয়ে ছিল যে আশিক না চাইতেও তার মায়ায় পড়তে বাধ্য হয়েছিল। একদম মায়াবী চেহারা ছিল, কিন্তু মায়াবী চেহারার পিছনে যে কাল সাপের মতো একটা গ্রুপ ছিল সেটা আশিক বুঝতে পারেনি। আশিক সবসময় মিমকে নিজের থেকেও বেশি ভালোবাসতো, কিন্তু মিম কখনোই আশিককে আপন করে নিতে পারেনি। সবসময় তাকে সন্দেহ করেছে, সবসময় তাকে ঘৃণা করেছে। আশিকের ভালোবাসাটা মিম কখনোই বুঝতে পারেনি। আশিকের খুব খারাপ লাগতেছে তার কথা মনে পড়তে। তার জন্যই আশিক সবসময় অনেক কঠোর হয়ে থাকে, যাতে করে মিমের কথা মনে না পড়ে। আশিক তার হাত দিয়ে নিজের চোখের পানিটা মুছে ফেললো, আর প্রিয়াঙ্কা সেটা পরক্ষণেই দেখে নিল। কারণ প্রিয়াঙ্কা আশিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আশিকের ভাবমূর্তি একদম পরিবর্তন হয়ে গেছে তার জন্য। সে এতদিন থেকে, মানে গত 7 দিন থেকে আশিককে দেখে এসেছে, কিন্তু আশিকের ভেতরের অনুভূতিটা সম্পর্কে সে আজকে বুঝতে পারলো। প্রিয়াঙ্কার খারাপ লাগছে, কারণ ভালোবাসার মর্মটা কি সেটা প্রিয়াঙ্কা হাড়ে হাড়ে জানে। তাই প্রিয়াঙ্কা আশিকের কষ্টটা ভালো করে জানে, বুঝতে পারছে আশিকের ভেতর কি চলছে, আর আশিক কেন তার সাথে এত খারাপ ব্যবহার করেছে এতদিন। এখন কেন জানি প্রিয়াঙ্কার আশিকের জন্য একটু মায়া হতে লাগলো, অন্যরকম ভাবে। এর আগে কখনো এরকম হয়নি। আশিকের চোখের পানি দেখে প্রিয়াঙ্কা নিজেকে আর ধরে রাখতে পারলো না। আপনি নিজেকে এত কষ্ট দেন কিসের জন্য? আপনি যদি আজকে আপনার আম্মুর সাথে এই কষ্টগুলো শেয়ার করতেন বা কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করতেন, তাহলে কখনো আপনার এরকম চাপা কষ্ট হতো না মনের ভেতর। আশিক কোনো প্রকার কথা বলছে না, চুপচাপ মাথা নিচু করে এখনো আছে। প্রিয়াঙ্কা গিয়ে আশিকের কাছে বসে পড়লো, আর আশিকের হাতটা নিজের হাতে নিয়ে নিল। কারণ এখানে সংকোচ করার কিছু নেই। আশিক তো অন্য কেউ না, তার বিয়ে করা স্বামী, কিন্তু সে ভালোবাসে অন্যজনকে। এটা একটা মায়া বলে তো কথা আছে। দীর্ঘ 7 দিন একই সাথে আছে, একই বিছানায় সাথে থাকে, একই সাথে খাচ্ছে, তার প্রতি তো একটু হলেও মায়া হবে। আশিক তো আর পশু না, মানুষই তো। কি হলো, আমার সাথে কথা বলবেন না? আমি আপনার উপর সব মান অভিমান ছেড়ে আপনার সাথে কথা বলতেছি, আপনার সম্পর্কে জানতে চাচ্ছি, আর আপনি আমাকে বলবেন না? কি বলবো আমি আপনার সাথে যেটা অত্যাচার করেছি, আপনার সাথে যেটা আমি ব্যবহার করেছি, সেটা তো ক্ষমা পাওয়ার যোগ্য না। একটা কথা সবসময় মাথায় রাখবেন,
একজন মানুষের জন্য অন্য একজন মানুষের উপর প্রতিশোধ নেবেন, এটা ভুল করেও কখনো করবেন না। আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে মাফ করে দিবেন। হয়তো আমি মুখ ফুটে আপনার কাছে এখনো পর্যন্ত মাপ চাইনি, কিন্তু মনের ভিতর আমার অনেক খারাপ লাগা কাজ করেছে। আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি। আপনি যে বুঝতে পেরেছেন এটাই অনেক কিছু। আমি তাতেই খুশি হয়েছি যে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আমার উপর যে অত্যাচার করেছেন আমি না হয় সেটা ভুলে যাব। আমি জানি না আমি আসলে এই ভুলের ক্ষমা পাওয়ার যোগ্য কিনা, কিন্তু তাও আমি আজকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এরপর থেকে তো আর ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না। আচ্ছা, এখন তো বলবেন আপনার সাথে যে ঘটনাটা ঘটে গিয়েছিল। আচ্ছা শোনেন, তাহলে আমি বলতেছি আপনাকে আমার সব ঘটনা খুলে। তারপর আশিক প্রিয়াঙ্কাকে সবকিছু খুলে বলতে শুরু করলো। প্রিয়াঙ্কা মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করা শুরু করে দিল। আশিক কিভাবে প্রথমে মেয়েটাকে দেখেছিল, কিভাবে মেয়েটার পিছনে পিছনে ঘুরেছিল, তাদের প্রথম কথা কিভাবে হয়েছিল, প্রথম কোথায় ঘুরতে গিয়েছিল, প্রথম কে কাকে প্রপোজ করেছে, সব কিছু সব। তারপর যখন তাদের ভালোবাসা শুরু হলো তখন আশিক মেয়েটাকে প্রতিদিন বাসায় নিয়ে আসা যাওয়া করতেও মিম আশিকের বাসা দেখে একদম টাকার লোভে পড়ে গিয়েছিল। তারপর থেকে মিম প্রতিদিন তার বাসায় আসা যাওয়া শুরু করে দিয়েছিল। আশিক প্রথমে বুঝতে পারেনি যে মিম তার কাছে শুধু ভালোবাসার নাটক করছে। আশিক সত্যি সত্যি মিমকে অনেক ভালোবাসতো, কিন্তু মিম আশিককে ঠকিয়ে ছেড়ে চলে গেছে। আশিকের অনেক সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল। তারপর হঠাৎ একদিন আশিকের সাথে সব সম্পর্ক নষ্ট করে দিয়ে চলে যায় সে। আপনি আর খোঁজ নেওয়ার চেষ্টা করেননি, বা মিম নামের মেয়েটা আপনার কাছে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করেনি? আসলে আমি একজন বড় বিজনেসম্যান ছিলাম, কিন্তু আমার সম্পত্তি যখন মিম নিয়ে চলে যায় তখন আমি প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলাম। একটা মেয়ে কিভাবে এত স্বার্থপর হতে পারে? কিভাবে একটা মানুষকে নিঃস্ব করে দিয়ে চলে যেতে পারে? আমি বুঝে উঠতে পারি না। আর তখন জিজ্ঞেস করেছিলেন না ডক্টর কেন আমাদের সব কিছু তাড়াতাড়ি করে দিল? আমি একজন ডক্টর, আমিও ডক্টরেট করেছি, আমরা দুজন একসাথেই করেছিলাম ডক্টরেট, কিন্তু আমার ডাক্তারি করতে ভালো লাগে না, তার জন্যই আমি বিজনেসম্যান হয়ে গিয়েছি। আসলে আপনার এত পরিবর্তন হওয়া ঠিক হয়নি। আপনি অন্য একটা মেয়ের জন্য আপনি নিজের জীবনটা নষ্ট করে দিচ্ছেন, এটা ঠিক না। আপনি আপনার মতো করে শুরু করেন, দেখবেন যে ভালো কিছু করতে পারবেন। আমিও সেটাই ভাবতেছি, কত কি করলাম জীবনে, আর একটা মেয়ের জন্য সব কিছু থেকে দূরে আছি। বাসায় ভালো ব্যবহার করতেছি না, ছোট ভাইটাকে একটু আদর করতেছি না, সব সময় রাগ দেখিয়ে কথা বলতেছি। আপনার এসব করা ঠিক হচ্ছে না। আপনি পরিবারের প্রতি যত্নশীল হন। আপনার নিকটস্থ আত্মীয়দের সাথে একটু মেলামেশা করেন, ফ্রেন্ড সার্কেলদের সাথে ঘুরোঘুরি করেন। দেখবেন যত কষ্ট আছে সব দূর হয়ে যাবে আস্তে আস্তে। আমিও সেটাই ভাবতেছি, আমি কিছুদিনের জন্য বাইরের পরিবেশে গিয়ে ঘোরাফেরা করে আসব। একদম ঠিক বলেছেন। এখন আপনার এভাবে নিজেকে ঘরবন্দি না রেখে বাইরের জগৎটা উপভোগ করা উচিত। তাহলে দেখবেন যে মন ভালো হয়ে যাবে। কিন্তু তার আগে আমার একটা কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করতে হবে, তাই না? আপনার আবার এখন কিসের কাজ? আপনি তো এখন একদম ফ্রি। আপনার তো কোনো কাজ নেই, তাহলে এখন চলে যান। এখন আমি আপনার ভালোবাসার মানুষের হাতে আপনাকে তুলে দিয়ে তারপর আপনার কাছ থেকে মুক্তি নিয়ে আমি বেরিয়ে পড়ব। আমি অনেক এক্সাইটেড। মাহিনকে কতদিন ধরে দেখি না, কালকে দেখব, তার সাথে কথা বলবো। জানেন, আমি তাকে অনেক ভালোবাসি, অনেক, নিজের জীবনের থেকেও বেশি। তাহলে আমাকে বিয়ে না করে তার সাথে পালিয়ে গেলেও তো পারতেন, তাই না? অযথা আমার সাথে এই এক সপ্তাহ এত অত্যাচার সহ্য করলেন কিসের জন্য? আমি নিরুপায় ছিলাম। হঠাৎ করে আম্মু এসে বলল আমার বিয়ে, আর সাথে সাথেই রুমের দরজা অফ করে দিয়ে আম্মু আমার সাথে বসেছিল, কোথাও যায়নি। আর আমার ফোনটাও নিয়ে নিয়েছিল, আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। আমার ক্ষেত্রেও একই অবস্থা হয়েছিল। আব্বু এসেছিল বিদেশ থেকে, আর এসেই বলতেছিল আমার নাকি বিয়ে, আর এমনভাবে চেপে রেখেছিল আমি কোথাও যাইতে পারিনি। একটু যদি সরে যেতে পারতাম তাহলে কখনোই বিয়েটা করতাম না। আমার মনের ভিতর একটা রাগ জেগেছিল যে একটা মেয়ে আমাকে ধোকা দিয়েছে, আমি অন্য একটা মেয়ের উপরে প্রতিশোধ নিব। তার জন্য পরে নিজের উপর এক প্রকার জেদ করে বিয়েটা করেছি। সবকিছুর একটা লিমিট থাকা দরকার, কিন্তু আপনি আমার সাথে যেটা করেছেন আমি তার জন্য সত্যি মেন্টালি ভাবে প্রস্তুত ছিলাম না। আমি আবারও আপনার কাছে ক্ষমা চাচ্ছি। দরকার পড়লে আমি আপনার পায়ে পড়তেছি, তাও প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি সত্যি অনুতপ্ত। আমার ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে। আমি এটা আমার ভাগ্যের দোষ বলে চালিয়ে নেব, সমস্যা নেই। আপনি যদি খুশি হয়ে থাকেন আমার উপর অত্যাচার করে, তাতেই আমি খুশি। আমি সত্যি অনেক লজ্জিত। আমি এখন বুঝতে পারতেছি আসলে জীবনটা কি, আর আপনার মতো একটা মেয়ের সাথে পরিচয় হয়ে আমি এটাও বুঝতে পারতেছি সব মেয়ে একই রকম না।
সেদিনের মতো তাদের খুনসুটির গল্প সেখানেই শেষ হয়ে গেল, তাদের আবেগ প্রবণতা সেখানেই শেষ হয়ে গেল। আশিক আর প্রিয়াঙ্কা একই বিছানায় শুয়ে আছে, কিন্তু মাঝখানে একটা কোলবালিশ দিয়ে। আশিক আর প্রিয়াঙ্কা গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছিল তারা কেউই বুঝতে পারেনি। যখন তাদের ঘুম ভাঙলো তখন দেখে প্রিয়াঙ্কা আশিকের বুকের উপর শুয়ে আছে। প্রিয়াঙ্কার ঘুম ভেঙে যেতেই প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে আশিকের বুক থেকে উঠে আশিকের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বিছানা ছেড়ে নেমে উঠে চলে গেল। আজকে প্রিয়াঙ্কার কোনো অভিমান নেই আশিকের উপর, কারণ গতকাল সারা রাত তারা গল্প করেছিল প্রায় অনেকক্ষণ সময়। এখন প্রিয়াঙ্কার মনে হচ্ছে সে অনেক আগে থেকেই চিনে। এখন মাহিনের কথা একটু কম মনে পড়ছে। আজকে সকালে একদমই মাহিনের কথা মনে পড়েনি প্রিয়াঙ্কার। তারপর প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে এসে দেখে আশিক এখনো ঘুমিয়ে আছে, তাই প্রিয়াঙ্কা নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ পড়ে তারপর আশিকের কাছে চলে আসলো। প্রিয়াঙ্কার লজ্জা লাগছে, এখন আশিককে ডাকবে কিভাবে, ডাকবে কি ডাকবে না সেটাই ভাবছে। যদি এখন ডাকে আর আশিক সব ভুলে গিয়ে এখন আবার প্রিয়াঙ্কার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়, এটা ভয় পাচ্ছে প্রিয়াঙ্কা। কিন্তু মনে তার একটু সাহস হলো কালকে রাতে যেহেতু ভালো ব্যবহার করেছে, তার মানে এখন আশিক একটু মেন্টালি ভাবে ঠিক আছে। এই সাহস নিয়ে প্রিয়াঙ্কা আশিককে ডাকা শুরু করে দিল। আর কিছুক্ষণ ডাকার পর আশিকের ঘুমও ভেঙে গেল। কি হয়েছে? এত সকালে কেউ কাউকে ডাকাডাকি করে? আমার তো এখনো ঘুম হয়নি ভালো করে। কি বলেছেন এসব? বাজে কয়টা জানেন? 10টা বাজে, আর আপনি এখন বলতেছেন যে আপনাকে ডাকা যাবে না? এটা কোনো কথা? আমি আর কিছুক্ষণ ঘুমাবো, এখন উঠতে পারবো না। আপনি গিয়ে আপনার কাজ করেন, আমাকে ঘুমাতে দেন। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না, এখন আপনি উঠে পড়বেন। আমি এটা জানি, যদি এখন না ওঠেন তাহলে এই ঠান্ডাতে কিন্তু আপনাকে আমি পানি ঢেলে দেব। দেখেন, ভুল করেও এরকম কোনো কিছু করবেন না। আমাকে আর 1 ঘন্টা ঘুমাতে দেন, তারপর আমাকে ডেকে তুলিয়েন যান, সমস্যা নেই। কিন্তু এখন প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। দেখেন, আমিও বেশি কথা বলতে পারবো না, এখন আপনি উঠে পড়বেন। আমি এটাই জানি, যদি এখন না ওঠেন তাহলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে, বলে দিলাম। এত প্যারা দেন কিসের জন্য বুঝতেছি না। আচ্ছা, উঠে পড়তেছি। এখন আর কোনো কথা বলবেন না, আপনি বাইরে যান, আমি উঠে যাচ্ছি। যতক্ষণ না আপনি বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেছেন ততক্ষণ আমি আপনাকে ডিস্টার্ব করতেই থাকবো। আচ্ছা, আমি যাচ্ছি, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন। এখন বেরিয়ে পড়বো, আর কোনো কিছু দেখবো না। তাড়াতাড়ি আপনার ভালোবাসার মানুষকে খুঁজে বের করতে হবে, তারপর আপনাকে সেখানে হস্তান্তর করে দিয়ে আমি চলে যাব। এত তাড়াহুড়ো করার কিছু নেই, আমরা এখন বাইরে যাচ্ছি না, দুপুরের পর যাব। এখন গেলে তাকে আমি কোথাও খুঁজে পাবো না। আর এত সমস্যা করতেছেন কিসের জন্য? বসে আছি না, আমরা সোজা তার বাসা যাব, আর আপনাকে আমি তার বাসায় রেখে আসবো। আমিও তো যেতে চাচ্ছি, কিন্তু বাসা থেকে এত সকালে বের হতে দিবে না, আমি সেটা ভালো করে জানি। তাই বললাম দুপুরের পর বের হতে পারবো। সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, সেটা আমি দেখে নেব বাসা থেকে বের হতে দেয় কিনা। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন, সেটাই বড় কথা। আচ্ছা, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, তাড়াতাড়ি আপনি ফ্রেশ হয়ে নেন। আর আপনার বের হতে তো অনেক সময় লাগে। আমি যখন কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি তখন ফ্রেশ হতে আমার সর্বোচ্চ 2 মিনিট লাগে। আপনি 2 মিনিট সময় দেন, আর 2 মিনিটের ভিতরে আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন। আচ্ছা, দেখা যাবে। এখন কথা না বলে বিছানা থেকে উঠে আগে বাথরুমে চলে যান, তারপর দেখতেছি 2 মিনিট লাগে না 10 মিনিট লাগে। আরে আপনি সবসময় বেশি কথা বলেন, বলতেছি না আমার সাথে কথা না বলে আপনি রেডি হতে চলে যান। আর আপনার রেডি হতে অনেক সময় লাগে, সেটা তো আমি জানি, তাই না? আপনি যে একটা ঝগড়ুটে মানুষ এটা আজকে বুঝতে পারলাম। আপনি এত ঝগড়া করতে পারেন, আমি নিজেই হাঁপিয়ে যাই আপনার সাথে ঝগড়া করতে করতে। তাহলে আমার সাথে কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নেন, সেটাই ভালো হবে। আমার সাথে এত কথা বলার কি আছে শুনি? অনেক হয়েছে, আমি আর আপনার সাথে একটা কথাও বলতেছি না। আপনি এখন তাড়াতাড়ি উঠে চলে যান বাথরুমে। আচ্ছা, আমি যাচ্ছি, আপনিও চলে যান, তাহলে ভালো হবে। এত কথা না বলে এতক্ষণ আমরা দুজনেই রেডি হতে পারতাম, বুঝতে পারছেন? আচ্ছা, আমি আর একটা কথাও আপনার সাথে বলতেছি না আপনাকে। আমি শুধু 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের ভেতর রেডি হয়ে আসবেন। আমি তো আজকের পর থেকে আর আপনার সামনে আসবো না। কেন এই কথা বলছেন কেন? তাতে কি আমাদের দেখা হবে না? আমরা তো এখন বন্ধু হয়ে থাকতে পারি, তাই না? এখন আমি নিজেকে সময় দিব, কাউকে সময় দেওয়ার মতো এখন আমার কাছে সময় নেই। দেখা হবে সেটা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নেই। আমাদের মাসে কমপক্ষে 3 থেকে 4 বার দেখা হতে হবে বন্ধুত্ব রাখতে গেলে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, তারপর দেখা যাক কি হয় না হয়। আচ্ছা, আমি এখন কি মাহিনকে ফোন করব নাকি সোজা তাকে সারপ্রাইজ করব, কোনটা? এখন ফোন দিলে বলবে চলেই তো এসেছি, আর কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর তো সরাসরি কথা বলবেন, তাই না? জানেন, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আপনি এত সহজে আমাকে আমার ভালোবাসার কাছে ফিরিয়ে দেবেন।
আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, তাই হয়তো আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি। যদি হেদায়েত না করতো তাহলে কখনোই হতে দিতাম না। আচ্ছা, তাহলে আমরা এসব কথা আর না বলি, এখন চলেন সেখানে পৌঁছাই আগে। তারপর আশিক আর প্রিয়াঙ্কার সাথে কোনো কথা না বলে সোজা সেই গন্তব্যের উদ্দেশ্যে দুজনে চুপি চুপি যেতে লাগলো। আশিকের মনের ভেতর তা একদম তুফান উঠেছে। সে কি একটা ভুল করলো? এত ভালো মনের মানুষ একটা পেয়েছিল, তাও আবার তাকে বিয়ে করেছিল, কিন্তু তাকে কাছে ধরে রাখতে পারলো না। সেটা তো তার ব্যর্থতা। যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসলো, সে তার সম্পত্তি লুটে নিয়ে তাকে নিঃস্ব করে দিয়ে চলে গেল। কিন্তু যাকে সে এক ফোঁটাও ভালোবাসলো না, এখন তার জন্য তাকে কান্না করতে হচ্ছে। আশিক কখনো ভাবেনি যে তার জীবনে আবার প্রেম আসবে, আবার সে অন্য একজনকে ভালোবাসবে, আবার সে কারো মায়ায় পড়ে যাবে। কিন্তু আশিক আজকে বাস্তবতার কাছে হেরে গিয়েছে। সে আবারও প্রেমে পড়েছে, আবারও সে একজনকে নিয়ে চিন্তা করা শুরু করে দিয়েছে। আশিক সবসময় মনে করত সে আর কখনো কাউকে ভালোবাসবে না, কখনো কোনো মেয়ের প্রতি তার ভালোবাসা জাগ্রত হবে না, কোনো মেয়েকে দেখে সে দুর্বল হবে না। কিন্তু তার সেই প্রতিজ্ঞা আজকে ভুল প্রমাণিত হলো। আবার কারণ কষ্ট হচ্ছে আশিকের প্রিয়াঙ্কাকে বিদায় দিতে। কিন্তু আশিকের এখানে কোনো কিছুই করার নেই, কারণ প্রিয়াঙ্কাকে বিদায় দিতেই হবে। অন্যের ভালোবাসাকে সে নিজের কখনোই রাখতে পারবে না, কারণ সে বুঝে ভালোবাসার মর্মটা কী। আশিক যে ভালোবাসা হারিয়ে আজকে নিঃস্ব। এই তো সামনে দেখা যাচ্ছে ওইখানে, মানে মাহিন আছে। কারণ মাহিন প্রতিদিন এই জায়গায় এই সময়ে আড্ডা দেয়, আর ফ্রেন্ডের সাথে আমার মনে হচ্ছে মাহিন এখানে আছে। তাহলে আপনি যান, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমাকে তো আর এখানে থাকার দরকার নেই, আমি তাহলে চলে যাই। আপনি তার সাথে কথা বলেন, সবকিছু ঠিকঠাক করেন। মাহিন যদি আমাকে দেখতে পায় তাহলে তো তার একটু রাগ হবে বা অভিমান বেশি হবে। একদম টেনশন করবেন না, মাহিন কখনো এরকম ছেলে না। সে তো আপনাকে চেনে না। আমি তো আর বলবো না যে আপনার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছিল। তাহলে আমি এখানে কি করব? আমার তো কোনো কাজ নেই, আমি এখানে থেকে কি করব? আমি চলে যাচ্ছি, আপনারা সবকিছু ঠিকঠাক করে নেন। এটা কখনোই সম্ভব না, কারণ আমি আপনাকে এখনো যেতে দিচ্ছি না। আপনি যতক্ষণ না মাহিনের সাথে পরিচিত হচ্ছেন, একদিন না একদিন তো দেখা হবেই আমাদের, তাই না? যদি না চান তাহলে তো সমস্যা আছে। দেখে যান এক নজর মাহিনকে। আচ্ছা, তাহলে চলেন আমি তাকে একটু দেখে যাই, যার জন্য আপনি এতটা পাগল। তাকে এক নজর দেখি তাহলে। তারপর প্রিয়াঙ্কা আশিককে সঙ্গে করে নিয়ে সেখানে উপস্থিত হলো। গিয়ে দেখে মাহিনের অবস্থা একদম নাজেহাল। মাহিনকে চেনাই যাচ্ছে না, তার চেহারা একদম পরিবর্তন হয়ে গেছে। তার ফ্রেন্ডরা তাকে সান্ত্বনা দিচ্ছে আজকেও। প্রিয়াঙ্কা অবাক হয়ে গিয়েছে মাহিনের এই রকম অবস্থা দেখে, কারণ মাহিনকে দেখতে কত সুন্দর লাগতো, আগে কত হ্যান্ডসাম ছিল, কিন্তু নিজের কি অবস্থা করে ফেলেছে, নিজের চেহারার কি অবস্থা, এটা কখনো আশা করেনি প্রিয়াঙ্কা, যে মাহিন নিজের এত বড় ক্ষতি করবে। প্রিয়াঙ্কা কি বলবে না বলবে একদম বুঝতে পারছে না, কারণ তার এখন কি বলা উচিত ভেবে পাচ্ছে না সে কি বলবে মাহিনকে। আর তার যে অবস্থা, প্রিয়াঙ্কা কোনো কথা না বলে চুপচাপ সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। প্রিয়াঙ্কাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মাহিন প্রিয়াঙ্কার দিকে। মাহিনের মনে হচ্ছে সে এখন কল্পনার জগতে আছে, সে মনে হয় স্বপ্ন দেখছে। আজকে প্রায় 7 দিন পর তাকে দেখছে সে। এই পাগল, নিজের কি অবস্থা করেছো তুমি? কেন এরকম করছো তুমি নিজের? এটা কি হাল করেছো? এতদিন পর আমার কথা মনে পড়লো? কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? বলো আমাকে, জবাব দাও। আমাকে একবারও জানালে না তুমি? আমি তোমাকে SMS করতে পারিনি, আমার একটা সমস্যা হয়েছিল, যার কারণে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি যে তোমাকে খবরটা আমি দেব। এখনো কি দূরে থাকবে নাকি আমার বুকে আসবে, এসে আমার আকুলতা দূর করে দেবে তুমি? মাহিন কথাটা বলতে দেরি প্রিয়াঙ্কা একদম মাহিনের শরীরের উপর উঠে পড়ল, মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরলো। মাহিন প্রিয়াঙ্কাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে তাদের কত জন্ম পর দেখা, কত বছর পর তাদের মনে হচ্ছে দেখা হলো আজকে। এই 7 দিন তাদের কাছে 7টা বছর মনে হয়েছে। মনে হচ্ছে আজকে 7 বছর পরে দেখা হয়েছে তাদের। আশিক দূর থেকে দাঁড়িয়ে শুধু তার ভালোবাসার মিলন দেখে লাগলো, কারণ তার কপালে তো আর ভালোবাসাটা ছিল না। কিন্তু অন্যের ভালোবাসাটা ফিরিয়ে দিতে পেরে আশিককে আজকে অনেক তৃপ্তি লাগছে। তার মনে হচ্ছে সে সত্যি একটা ভালো কাজ করেছে। আশিকের চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সেটা কষ্টের না, সুখের, কারণ একটা ভালোবাসার বন্ধনকে সে একত্র করে দিতে পারলো। সে না হয় কষ্টে থাকবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দুটি মন যে আজকে একত্রিত হলো সেটা দেখেই আশিক অনেক খুশি।
জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি? তোমার বাসায় তো আমি যাইতে পারি না। তোমার বাসায় আমার ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম, তাকে অসম্মান করে পাঠিয়ে দিয়েছিল। তোমার কোনো খোঁজ আমি না পেয়ে একদম পাগলের মতো হয়ে গিয়েছিলাম, জানো তুমি? তাতে কি, আমি সুখে ছিলাম, আমার মনে কষ্ট হয়নি তোমাকে ছাড়া। তোমাকে না দেখে, তোমার সাথে কথা না বলে আমার কি কষ্ট হয়নি? আরে পাগলি, সেটা তো আমি ভালো করে জানি, কিন্তু তোমার যে বিয়ে হয়ে গিয়েছে, তুমি তো সেই কথাটা আমাকে একবারও বললে না। আমি তো বলবো, তোমাকে সব কিছু খুলে বলবো। চলো আমার সাথে, তোমার সাথে আমার অনেক কথা আছে। তুমি আমার সাথে যাবে না? আমি একটু আসি রে, তোরা এখানে বসে থাক, কিছু কথা বলে তারপর আসতেছি। একটু পরে তোদের সাথে আড্ডা দিব আজকে। একটু কথা বলো, চলে আসবে মানে আমি তোমার কাছে চলে এসেছি একদম। তুমি আমাকে কি ফিরিয়ে দিতে চাচ্ছ নাকি? আরে পাগলি, সেরকম কিছু না, চলো আমার সাথে, সব কিছু বুঝতে পারবে। আমার সাথে আসো না। কেন, আসো। আর তোমার জামাই কই? তাকে তো দেখতে পারতেছি না, একা এসেছো নাকি? তুমি আমার সাথে এরকম করে কথা বলতেছো কিসের জন্য বুঝতেছি না তো। ভালো করে কথা বলো, কি আবোল তাবোল কথা বলতেছো? আমি তোমার কাছে এসেছি। আচ্ছা চলো, তোমার জামাইকে ডাকবে। আমি জানি তোমার জামাই তোমার সঙ্গে এসেছে, তুমি কখনোই একা আসতে পারো না এখানে। তুমি কি এখন এখান থেকে যাবে আমার সাথে, নাকি এখানে বসে থেকে আমার সাথে তর্ক করবে? আরে পাগলি, এত রাগ দেখাও কি জন্য? যাচ্ছি তো, দেখতেই তো পাইতেছ তোমার জামাই কোথায়, তাকে তো দেখতেছি না। ডাক দাও তো, ডাকো না। তুমি আমার সাথে আসো, সেখানে যেখানে থাকবে সেখান থেকে এখন চলে আসবে। তুমি আমার সাথে আসতেছো না কিসের জন্য, নাকি এখানে বসে থেকে তাকে ডাকতে বলতেছো? আমি তোমাকে ডাকতে বলেছি, তুমি ডাকবে। এত কথা বলো কিসের জন্য? তোমার তো দেখতেছি অন্যরকম মনোভাব, ব্যাপার কি? তারপর প্রিয়াঙ্কা এক প্রকার বাধ্য হয়ে আশিককে সেখান থেকে ডেকে নিয়ে আসলো, কারণ মাহিন অন্যরকমভাবে কথা বলছে তার জন্য। প্রিয়াঙ্কা আশিককে সেখানে নিয়ে আসলো, আর মাহিন আশিককে দেখে দাঁড়িয়ে গেল, আর আশিকের সামনে এসে দাঁড়িয়ে পড়লো। প্রিয়াঙ্কা মাহিনের হাত ধরে মাহিনের পাশে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত আমার ভালোবাসা আমার কাছে চলে আসলো। তোকে আমি আগেই বলেছিলাম তুই আমার ভালোবাসার কোনো ক্ষতি করতে পারবি না। ঠিক বলেছিস, তোর ভালোবাসার মানুষটা সত্যি অনেক সুন্দর আর অনেক ভালো মনের মানুষ একজন। আমি স্বীকার করতেছি সে তোর জন্য পারফেক্ট না। তুই কি জানিস তোকে আমি কি বলেছিলাম? যে তুই কখনোই আমার সাথে পাঙ্গা নিতে পারবি না। আমি তোমাদের কথাবার্তার কিছুই বুঝতেছি না, এখানে কি চলতেছে? আর তোমরা কি একে অপরকে আগে থেকেই চেনো? হ্যাঁ, আমরা একে অপরকে খুব ভালো করে চিনি, অনেক ভালো। তুমি যেটা চেনো না মাহিনকে, তার থেকে আমি মাহিনকে বেশি চিনি। কি বলতেছে এসব? আমি বুঝতেছি না। আর আমাকে আগে কেন বলা হয়নি? মাহিন হচ্ছে এক নম্বর একটা বদমাইশ পোলা, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অন্যতম একটা ছেলে সে। কি বলতে চাও? সবকিছু আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। মাহিনকে তুমি কিভাবে চেনো? আর মাহিন, তুমি কিভাবে চেনো আমাকে? বলবা নাকি না? আমি সবকিছু তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি যাকে ভালোবাসতাম সে ছিল মাহিনের বেস্ট ফ্রেন্ড প্লাস গার্লফ্রেন্ড। কি বলতেছো এইসব? আমার বিশ্বাস হয় না। আমি মাহিনকে অনেক ভালো করে চিনি, আজকে আমি 3 বছর ধরে তাকে চিনি, আর তুমি তার সম্পর্কে আমাকে এখন মিথ্যা বলবে? আমি সেটা বিশ্বাস করে নেব? এটা কখনো হতে পারে না। সেটা আমি ভালো করে জানি যে তুমি সেটা কখনো বিশ্বাস করতে পারবে না, তাই আমি তোমাকে সেই কথা বলিনি। আর মাহিনের সাথে আমার সম্পর্ক আজকে থেকে না, আমার সেই স্কুল লাইফের ফ্রেন্ড। এখন বুঝে নাও যে তাকে বেশি কে চিনে। মাহিন, তুমি কেন চুপ করে আছো? কেন বলো না? আশিক মিথ্যা বলতেছে, তুমি চুপ করে আছো কেন? এই মিথ্যা অপবাদগুলো তুমি মেনে নিচ্ছ, ব্যাপার কি? সে আবার কি বলবে? সে তো নিজেই আমাদের বিয়েটা দিয়েছে, কিভাবে এখন সেই প্রশ্নটা তোমার মাথায় ঘুরপাক খাবে? তাই তো আমি বলে দিচ্ছি সে আমার সাথে বাজি ধরেছিল। আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না। আমি কিন্তু তোমাকে বিয়ে করতাম না, সে আমাকে বাধ্য করেছিল বিয়ে করাতে তোমার সাথে। কি হলো মাহিন, তুমি কথা বলতেছো না কিসের জন্য এই বিষয়ে? তোমার নীরবতা বলে দিচ্ছে তুমি একটা প্রতারক, আর আশিক যে কথাগুলো বলেছে সেগুলো সত্যি, তাই তো? তুমি কি জানো মাহিন বিবাহিত আর তার একটা বউ আছে, আর সে হচ্ছে আমার এক্স।
আমি কোনো কিছুই বুঝতেছি না, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তুমি কি আমাকে সব কিছু ক্লিয়ার করে বলবে, নাকি আমি এখানে খুন করে ফেলবো সবাইকে? আমি শুধু তোমাকে সত্যিটা জানার জন্য এখানে নিয়ে এসেছি। আমি মাহিনকে ভালো করে চিনি এবং এখন কোথায় থাকে, কি করে না করে। আর মাহিনের সাথে আমি এখানে আড্ডাও দিতাম। তুমি হয়তো আমাকে লক্ষ্য করতে না। আমি তোমাকে হাত জোর করে বলতেছি, প্লিজ তুমি আমাকে এখন সত্যিটা বলো, আমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা, এখন তুমি আমার সাথে চলো, আমি বাসায় গিয়ে সবকিছু ক্লিয়ার করে তোমাকে বলতেছি। আর মাহিন, ভালো থাকিস, আর আমার এক্সকে দেখে শুনে রাখিস। আমি কোথাও যাব না, আমি এখান থেকে শুনবো, তাও আবার মাহিনের মুখ থেকে। এসব কি শুনতেছি আমি মাহিন? তুমি বলতেছো না, সেজন্য চুপ করে আছো কেন? আশিক যেটা বলতেছে সত্যি বলতেছে। আমরা দুজন দুজনকে অনেক ছোট থেকে চিনি, আর আমরা দুজন একসময় অনেক ভালো বন্ধু ছিলাম। কিন্তু আমি যাকে পছন্দ করতাম আর আশিকও তাকে পছন্দ করত, মেয়েটা আমাকে না করে দিয়ে আশিককে হ্যাঁ বলে দেয়। তার জন্য তুমি আমার জীবন নিয়ে খেলা করবে? এই সাহসটা কোথায় পেলে তুমি? কেন আমার সাথে এরকম করলে তুমি? এখানে আমার ভুল ছিল, আমি মেনে নিয়েছি। তোমার সাথে আমি ভালোবাসার অভিনয় করেছি, সেটাও আমি মেনে নিয়েছি। আর এখন আমি কিছু বলতে পারবো না, এখন আমার বউ আছে। তুমি আমার মন ভেঙে দিলে। আমি তোমাকে ভালোবাসতাম, কতটা ভালোবাসতাম সেটা বলে বোঝাতে পারবো না। তুমি সেটা ভালো করে জানতে, কিন্তু আমার এত নাটক দেখার সময় নেই। আমার টাকার প্রয়োজন ছিল, আমি শুধু টাকার পেছনে ছুটেছি। তাই বলে তুমি আমার মন নিয়ে খেলা করবে? এই সাহসটা তুমি কোথায় পেলে বলো? আমি কারো কোনো কথার জবাব দিতে বাধ্য না, যে তুমি আমাকে যেটা বলবে আমি তার উত্তর দেব। তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। মাহিন, কথাগুলো একটু ভেবেচিন্তে বলিস, ভালো হবে না বলে দিলাম। এমনিতেই আমার ভালোবাসার মানুষটাকে তুই... আরে শালা চুপ কর। তোর ভালোবাসার মানুষ মানে সে আমাকে ভালোবাসতো, কিন্তু আমাদের প্ল্যান ছিল তোকে ফকির বানানো। তার জন্য আমরা এই প্ল্যান করেছিলাম। সেটা তো আমি ভালো করে জানি, কিন্তু তুই কি করতে পারলি? আমার কিছু সম্পত্তি নিয়ে কি আজকে কোটিপতি হয়ে গেছিস? একদিন দেখবি তোর এই সম্পত্তি থাকবে না। ভাই বলতেছি, তুই এখান থেকে চলে যা, এখানে সবাই আছে। আর তুই এখানে একা এসেছিস, কথাবার্তা একটু ভালো করে বলিস। আমি আমার মৃত্যুকে ভয় পাই না, পরোয়া করি না কাউকে। আছিস তোরা তো, আমার কি? 2 দিনের ভিতরে তোদের এই পৃথিবী থেকে বিদায় করে দিতে পারি, কিন্তু আমি মানুষ, পশু না। আমি এখন কোনো ঝামেলা জড়াতে চাই না, তুই এখন এখান থেকে চলে যা। আমি কোনো ঝামেলা চাচ্ছি না, তুই তোর মতো থাক আর আমাকে আমার মতো থাকতে দে। আমাকে যদি ডিস্টার্ব করার একটু চেষ্টা করিস, তাহলে তোর পুরো ফ্যামিলিকে আমি একদম শেষ করে দিব। তোর সেই সাহসটা নেই। তুই ভালো করে জানিস, আমার ফ্যামিলিকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে, আমি তাকে কি করি। আর তুই তো সেটা নিজের চোখে দেখেছিস। আর আমিও যে কি জিনিস সেটা তুই ভালো করে জানিস, বুঝিস নাই। তুই যে না জানিস সেটা না, তুই এখন এখান থেকে চলে যা, সেটাই ভালো হবে। আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে কিন্তু। হাসিক, তুমি আমার সাথে চলো। আমি এখন এখানে থাকতে যাচ্ছি না, আমাকে নিয়ে চলো এখান থেকে, আমার মাথা ব্যথা করতেছে। তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না আমার লাইফে তোমাকে নিয়ে থাকতে। তুমি তোমার মতো চলে যেতে পারো, আজ থেকে তুমি মুক্ত। আচ্ছা চলে যাব, কিন্তু এখন তুমি আমার সাথে চলো। আমি যেটা বলতেছি সেটা শোনো, না হলে কিন্তু আমি কি করে বসবো নিজেও জানি না। আচ্ছা তাহলে চলো। মাহিন, একটা কথা সবসময় মাথায় রাখবি, ভালো হয়ে যা। আমি চাই না তোর কোনো ক্ষতি করতে, কারণ একদিন হলেও তুই আমার উপকারে এসেছিলি। তাই তুই তোর মতো থাক, আর আমাকে আমার মতো থাকতে দে। আমি কি বলতেছি, এখানে আর একটা মুহূর্ত আমি থাকতে পারছি না। আমাকে এখন এখান থেকে তুমি নিয়ে যাবে, নাকি আমি এখানে একটা কোনো অঘটন ঘটিয়ে ফেলবো, কোনটা? আশিক আর মাহিনের সাথে কোনো কথা বলল না। মাহিন চুপ করে সেখানে গিয়ে বসে পড়লো, কারণ আশিক যে কথাটা বলেছে সেটা সত্যি বলেছে। মাহিন আশিককে ধোকা দিয়েছে, আর সেটা ভালো করে জানে আশিক। প্রিয়াঙ্কা সেখানে কি বলবে ভেবে পাচ্ছে না, তার এখন কি করা উচিত। একবার সে আশিকের দিকে তাকিয়ে আছে, আর একবার মাহিনের দিকে তাকিয়ে আছে অভিমানী দৃষ্টিতে। প্রিয়াঙ্কার এখন ইচ্ছে করতেছে মাহিনকে কষে কয়েকটা থাপ্পড় মারতে, কিন্তু সে তা করতে পারবে না,
কারণ সে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। কখনোই তার সাথে এরকম করতে পারবে না। মাহিন না হয় তাকে ধোকা দিয়েছে, তাতে কি হয়েছে? সে তো তাকে অনেক অনেক ভালোবাসতো। সে তো তার ভালোবাসাটাকে সবসময় ধরে রাখতে চেয়েছিল। কিন্তু আজকে সত্যিটা জানার পর প্রিয়াঙ্কা একদম হতাশ হয়ে গেছে। কি হলো? আমি এখানে সব কিছু জানতে চাই। আমাকে বলো কি হয়েছে সেদিন, কেন আমার সাথে এরকম করা হলো? তুমি আমার সাথে চলো, এখন বাসায় যাব। পরে সবকিছু তোমাকে জানিয়ে দেব কি কি হয়েছে। এখন বাসায় যাব তাড়াতাড়ি। আমি এখানে সব প্রশ্নের উত্তর চাই। এখান থেকে আমি কোথাও যাচ্ছি না। আগে আমার প্রশ্নের উত্তর চাই, তারপর এখান থেকে যাব। বোঝার চেষ্টা করো, আমার রাগ তোলাবে না। রাগ তোলালে কিন্তু আমি আর মানুষ থাকবো না। তখন কি করব নিজেও জানি না। রাগ শুধু আপনার একার নাকি আমারও রাগ আছে? আমারও রাগ আছে, আমিও সব কিছু করতে পারি। আমি সেটা ভালো করেই জানি, কিন্তু এখানে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি বাসায় যাব। আর যদি তুমি না যাও, এখানে থাকতে পারো, সমস্যা নেই। আমি চলে যাচ্ছি। আপনাকে আমি কি বাধা দিয়েছি? আপনি চলে যেতে পারেন না। আমি তো আপনাকে ধরে রাখিনি। আপনি এখানে আছেন কিসের জন্য? এখান থেকে চলে যান। দেখো মাহিন, একটা প্রতারক আমি। তোমাকে সব কিছু বলে দিব। তুমি আমার সাথে আসো, প্রমাণসহ সব কিছু দেখিয়ে দেব। এখানে থাকলে তাহলে প্রমাণটা দেখাতে পারবো না। আমি কোথাও যাচ্ছি না। আমি এখন কারোর কথা শুনতে চাচ্ছি না। আমার এই জীবনের কোনো মূল্য নেই। না আছে আমার পরিবারের কাছে আমার মূল্য, না আছে আমার স্বামীর কাছে, না আছে এখন ভালোবাসার মানুষের কাছে। তাহলে আমার এই জীবন রেখে লাভ কি? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। সত্যি সত্যি থাপ্পড় মেরে অজ্ঞান করে ফেলবো আবার। প্রিয়াঙ্কা আশিকের রাগ দেখে একদম চুপ করে গেল। কোনো কিছু বলতে পারলো না, কারণ আশিকের চোখ একদম লাল বর্ণ ধারণ করেছে। আর এখানে যদি প্রিয়াঙ্কা একবার কথা বলে তাহলে সত্যি সত্যি আশিকের হাতে তাকে মার খেতে হবে। এটার কোনো ভুল নেই। আশিক এসে প্রিয়াঙ্কাকে কোলে তুলে নিল সবার সামনে, আর সেটা দেখে প্রিয়াঙ্কা অবাক হয়ে গেল। আর আশিকের বুকে যত পরে কিল ঘুষি মারা শুরু করে দিল। আশিক সেদিকে কোনো পাত্তা না দিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে গাড়িতে উঠিয়ে নিল ও তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। আশিক সোজা নিজের বাসায় নিয়ে আসলো প্রিয়াঙ্কাকে। আমাকে নিজের বাসায় রেখে আসেন। আমি আমার বাসায় চলে যাব। এখানে আর আমি এক মুহূর্তও থাকবো না, যেখানে আমার কোনো মূল্য নেই। সেটা পরে দেখা যাবে। এখন এখানে চুপ করে থাকো, আর একটা কথা বলবে না। যদি বেশি রকম কথা বলেছো তাহলে কিন্তু মেরে ফেলবো একদম। তাহলে আমাকে মেরে ফেলেন। এভাবে বাঁচিয়ে রাখছেন কিসের জন্য এখনো? আমি তো মরতে চাই। এখন কি চুপ করে থাকবে, নাকি আমার হাতে কিছুক্ষণ মাইর খাবে তারপর চুপ হয়ে যাবে, নাকি নিজে চুপ হবে, কোনটা? আমি কোনো কিছুই চাই না। আমি শুধু এই পৃথিবীর বুক থেকে মুক্তি চাচ্ছি। আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। তোমাকে থাকতেই হবে, তোমাকে এই পৃথিবীতে থাকতেই হবে। আমার কোনো প্রয়োজন নেই। আর এই পৃথিবীতে আমি কার জন্য বেঁচে থাকবো? আমার তো কেউ নেই। তাহলে আমি কেন বেঁচে থাকবো? আমার বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই। বলতেছি না তোমাকে বেঁচে থাকতেই হবে? তোমাকে এই পৃথিবীতে বেঁচে থাকতেই হবে, আমি বলছি। আমি থাকবো না। আমি মরে যেতে চাই। আমার এই পৃথিবীতে কোনো প্রয়োজন নাই। আমি থাকতে চাই না পৃথিবীতে। তোমার প্রয়োজন না থাকতে পারে, কিন্তু আমার তো প্রয়োজন আছে। তোমাকে আমার জন্য হলেও তোমাকে থাকতে হবে এই পৃথিবীতে। যদি ভুলক্রমে কোনো ক্ষতি করার চেষ্টা করেছো নিজের, তাহলে কিন্তু তোমাকে... থেমে গেলেন কিসের জন্য বলেন? আমাকে মেরে ফেলবেন তাই তো? আমি তো মরতে চাচ্ছি, মেরে ফেলেন। আমি আমার নিজের ক্ষতি করব নাকি করব না সেটা আমার ব্যাপার। বলছি না চুপ থাকতে, তারপরে এত কথা বলতেছো কিসের জন্য? বলতেছি না বারবার চুপ করে থাকো, চুপ করে থাকো। না, আজকে আমি চুপ করে থাকবো না। আজকে আমার বলার দিন। আমি আর এই পৃথিবীতে থাকবো না। আপনাকে আরও কিছু বলবো। আজকে লাস্ট কথা আপনার সাথে আমার। আশিক আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, রাগে ফেটে যাচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করার জন্য প্রিয়াঙ্কাকে বিছানার উপর ফেলে দিল। দিয়ে প্রিয়াঙ্কার উপর আশিক উঠে পড়লো। প্রিয়াঙ্কা নড়াচড়া করতেছে, আশিকের সাথে ধস্তাধস্তি করতেছে প্রিয়াঙ্কা আজকে প্রথম। কিন্তু প্রিয়াঙ্কার শক্তি ব্যর্থ আশিকের কাছে। আর প্রিয়াঙ্কা উঠতে পারে না। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা হার মেনে নিল। আর সেই সুযোগে আশিক তার ঠোঁট দুটো দিয়ে প্রিয়াঙ্কার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। প্রিয়াঙ্কা শুধু শব্দ ছাড়া আর কোনো শব্দ করতে পারছে না। প্রিয়াঙ্কা যতই নজর করতেছে, আশিক প্রিয়াঙ্কার ঠোঁটে নিজের ঠোঁট দুটো ততই শক্ত করে বসিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা আশিকের ভালোবাসার কাছে নিজেকে সমর্পণ করে দিল। আর প্রিয়াঙ্কা কোনো শক্তি দেখাতে পারছে না আশিককে। কোনো এক অজানা মায়ার টানে আশিকের সাথে খারাপ ব্যবহার করতে পারছে না প্রিয়াঙ্কা। এটা যে একটা বৈধ ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা। এটাতে যতই রাগ অভিমান থাকুক না কেন, একটু ভালোবাসা পেলেই দুজনের আবারও ঠিক হয়ে যায়।
এখন তো প্রিয়াঙ্কার মনে মাহিনের জন্য শুধু ঘৃণা আর ঘৃণা, এছাড়া আর কিছুই নেই। আর আশিকের উপর যে ঘৃণাটা ছিল, কিন্তু আজ প্রিয়াঙ্কার মনে ঘৃণার পরিমাণটা কমে যাচ্ছে আর ভালোবাসার পরিমাণটা বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দুজনের গভীর ভালোবাসা তলিয়ে গেল, দুজন অতল ভালোবাসার সাগরে তলিয়ে যাচ্ছে। আজকে আশিককে কোনো বাধা দিচ্ছে না প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা অনেক উৎসাহের সহিত আশিকের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে। আজকের পর থেকে যদি আমাকে একটু কষ্ট দিয়েছো তুমি, তাহলে সেই দিন আমার মরা মুখ দেখবে। সত্যি তুমি আমার জীবনে এসে আমার জীবনটাকে একদম পাল্টে দিয়েছো। আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারতেছি না। থাক, তোমার ধন্যবাদ তোমার কাছে রাখো, আমার কাছে দিতে হবে না। তুমি শুধু আমাকে কষ্ট দেবে না, এটাই হলো সব থেকে বড় কথা। যদি কষ্ট দিয়েছো তাহলে সেদিন বলেই তো দিলাম। আমার দেহে যতদিন প্রাণ আছে আমি তোমাকে হাসি খুশি রাখবো, কথা দিচ্ছি। তোমাকে কখনো কষ্ট দেব না। কথাটা মাথায় রেখো। হ্যাঁ, এখন চলো দুজনে গিয়ে গোসল করব, আর তুমি আমাকে আজকে গোসল করিয়ে দিবা। পারবো না, আমি তোমাকে গোসল করিয়ে দিব। কিভাবে? আমার লজ্জা করে, তুমি যাও। থাক, আর আমার লজ্জাবতী স্বামী, তোমাকে লজ্জা পেতে হবে না। যেটা বলেছি সেটাই করো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। কি যে বলো না, সত্যি আমার তো একটু লজ্জা বেশি, কিন্তু মাঝে কয়েকদিন ইগো নিয়ে চলছিলাম তো তাই। তোমার কাহিনী তুমি বন্ধ করো। এখন এখন যাবে কিনা সেটা বলো, না গেলে কিন্তু পানি এনে তোমাকে এখানে ভিজিয়ে রাখবো সারাটা রাত। তারপর আশিক আর কি বা করতে পারে এই ব্যাপার নিয়ে প্রিয়াঙ্কার সাথে। প্রিয়াঙ্কাকে যেহেতু মন থেকে ভালোবেসে ফেলেছে, তাই ভালোবাসার মানুষের কথা তো রাখতেই হবে। বাধ্য হয়ে প্রিয়াঙ্কার সাথে আশিক বাথরুমে চলে আসলো, আবার প্রিয়াঙ্কাকে গোসল করিয়ে দিতে লাগলো। তাদের ভালোবাসা পরিপূর্ণতা পেল। আমি চাইলে কিন্তু গল্পটা সেড এন্ডিং দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের অনেক খারাপ লাগতো। অনেকে অনেক কথা বলতেন, তাই আপনাদের কথা ভেবে চিন্তে আমি গল্পটা হ্যাপি এন্ডিং করলাম। আশা করি গল্পটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে অতি তাড়াতাড়ি কমেন্ট করুন। তাদের ভালোবাসার অনুভূতিগুলো নিয়ে নতুন একটা সিজন নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তাদের নতুন দাম্পত্য জীবন কিভাবে মধুর হয়ে উঠবে সেটা নিয়ে আসব। আপনাদের মাঝে সিজন 2 নিয়ে আসব। আপনাদের সাড়া পেলে সিজন 2 আসবে, না হলে আসবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারকে সব সময় হাসি খুশি রাখবেন, নিজের ভালোবাসার মানুষটার প্রতি যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। কি হলো, ওইখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? এখানে আসেন, আমাদের সাথে যোগ দেন, ভালো লাগবে। আমার সাথে গল্প করেন, মজা পাবেন। আমি এখানে ঠিক আছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনারা কাজ করেন আর মজা করেন। আমি সেখানে গিয়ে আপনাদের মজাটা নষ্ট করতে চাচ্ছি না। আপনি সবসময় একটু বেশি কথা বলেন। এখানে আসতে বলেছি, এখানে আসবেন, আর যদি একটা কথা বলেছেন তাহলে কিন্তু। মাহিন কোনো কথা না বলে চুপচাপ হয়ে তাদের কাছে চলে আসলো। এসে দেখছে তারা রান্না করছে। প্রিয়াঙ্কা রান্নার কাজে ব্যস্ত আর মিলন প্রিয়াঙ্কাকে সাহায্য করছে। বাকিরা যে যার মতো গল্প করছে। মাহিন বুঝতে পারছে না সেখানে সে কি করবে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার রান্না দেখতে লাগলো। প্রিয়াঙ্কা ভালোই ধৈর্য সহ রান্না করছে, কিন্তু তার একটাই বদভ্যাস, মানুষের টাকা মেরে খায়। আর সে তো বুঝতেই পারে না যে একটা মানুষের টাকা যখন সে মেরে দেয় তখন তার পরিবারের কাছে এসে মানুষটা কতটা চাপে পড়ে যায়। মাহিন চুপচাপ প্রিয়াঙ্কার রান্না দেখছে। প্রিয়াঙ্কা বিষয়টা লক্ষ্য করে, মাহিনকে তার কাছে টেনে নিল। মাহিন প্রিয়াঙ্কার এরকম ব্যবহার দেখে হতভম্ব হয়ে গেল। কি করতেছেন? আমি তো এসব করতে পারি না, আর আপনি এটা কি করতেছেন? রান্না করতেছেন? আমি দেখতেছি, আমাকে এখানে নিয়ে আসার কি আছে? তেমন কিছু না, এখন আপনি আমাকে সাহায্য করবেন। মিলন, এখান থেকে চলে যা, ওদের সাথে গল্প কর, মজা কর। আমি রান্নাটা শেষ করে তোদেরকে খাইতে দিব এখন। আজব কথাবার্তা বলতেছেন, এটা ঠিক না। আমি এখানে থাকতে পারবো না। আমি ওদের সাথে গল্প করি। আপনারা রান্না করেছেন, রান্না করেন, আমি আপনার সাথে নাই। এটা বললে হবে? আপনি আমাকে কথা দিয়েছেন আপনি আমাকে ভালো করবেন, আর আমি এখন ভালো হতে চাই। আপনার সঙ্গের প্রয়োজন আমার, তাই আপনাকে আমার কাছে নিয়ে আসলাম। আপনি আমাকে তাহলে সাহায্য করার কথা বলে কি অভিনয় করতেছেন না তো? আচ্ছা, আপনি এখন যেটা বলবেন সেটা করতেছি। তারপরও আমাকে এভাবে খোঁটা দিয়ে কথা বলবেন না, কারণ আমি যাকে কথা দেই কথা রাখার চেষ্টা করি। এই তো ভালো ছেলের মতো কথা। এত কথা বলার কি আছে? আমি যেটা বলবো সেটা করলেই তো হয়, তাহলে খোটা মারার কথা শুনতে হয় না। আপনাকে একটা কথা বলি, আপনি যেভাবে মানুষের টাকাগুলো মেরে নেন, আপনি কি একবারের জন্য ভাবেন তার ফ্যামিলিকে? সে সেদিন গিয়ে কি জবাব দেয়? এখন আমি এসব কথা ভাবতে চাই না।
এখন অন্য কথা থাকলে বলতে পারেন। আমি যেটা বলেছি, ভালো হয়ে যাব, কিন্তু আপনার সঙ্গের প্রয়োজন। আপনাকে এই বিষয়টা বুঝতে হবে, না হলে আপনি কখনো মন থেকে ভালো হয়ে